রাস্তা দিয়ে একটা লোককে ধরার জন্য দৌড়াচ্ছিল, তখনই কারোর সাথে ধাক্কা লাগে। এতে আকাশ পড়ে যায় মেয়েটার উপরে। ওই সময় লোকটি পালিয়ে যায়। এই যে, চোখে কি কম দেখেন? আমার তো মনে হয় আপনি চোখে কম দেখেন। আমি বরাবরই ঠিকই দেখি। এই গরমের মধ্যে চোখে সানগ্লাস, মুখে মাস্ক, চুরি করে পালাচ্ছেন মনে হয়। আপনার কি মাথা ঠিক আছে? আমি চুরি করব? এরকম পোশাকে যে কেউ চোর ভাববে। আপনার চোখে আসলেই সমস্যা আছে। আপনার জন্য লোকটা পালিয়ে গেল। পালিয়েছে, বেশ করেছে। আলাপ শেষ হলে এবার আমার উপর থেকে সরুন। কথা বলতে বলতে ভুলে গিয়েছি। উঠে নিজেদের ওরা ঠিক করে নেয়। ইরাও চলে যায়। আকাশও লোকটাকে আর খুঁজে পায়নি। তবে যে এলাকায় ঢুকেছে সে এলাকাটা মনে রেখেছে। কয়েকটা দিন পরে বস, ওই লোকের খোঁজ তো কেউ দিচ্ছে না। দিচ্ছে না মানে? সবাই কি ওই লোকটার বয়ে দিচ্ছে না, নাকি অন্য কোনো কারণ? বস, সমস্যা তো অন্য জায়গায়। কি সমস্যা? ওই এলাকা তো পুলিশও থাকে, তার উপর আবাসিক এলাকা। সরাসরি হামলা করলে শেষে বিপদ হতে পারে। ওই লোকটাকে যে আমার অনেক দরকার বেশি। তাহলে এখন কি করব? বুদ্ধি তো একটা বের করতে হবে। একটা কাজ করো, আমাদের একজন লোককে ওই আবাসিক এলাকায় দুধ বিক্রি করতে পাঠিয়ে দাও, তাহলে ও নজর রাখতে পারবে। ঠিক আছে বস। নিজের কাজ শেষ করে বাসায় ফিরে আসে। তবে আপনারা এখনো কোনো কিছু বুঝতে পারেনি। তবে চিন্তা করবেন না, কিছুক্ষণ পরে ঠিকই বুঝতে পারবেন। 7 দিন পরে বস, কাজ তো হলো না, কেউ তো কোনো রকম সন্ধান দিতে পারলো না। একটা কাজ করো, জি বলুন বস। একটা সুন্দর দেখে দুধের গাড়ি ব্যবস্থা করো। এখন থেকে আমি দুধ নিয়ে ওই এলাকায় যাব। কি বলছেন বস? আপনি সবার বস এই কাজ করবেন? তোমাদের দ্বারা যদি না হয় তাহলে তো আমাকে যেতেই হবে। তাই বলে আপনি যাবেন? আপনার তো সিকিউরিটি আছে, ওদের পাঠান। সব কাজ সবাইকে দিয়ে হয় না। ওই দিন যদি আপনি ওই লোকটাকে ধরতে পারতেন তাহলে এখন এত কিছু হতো না। আমি কি ইচ্ছে করে ছেড়েছি? আমি তো ওই কি স্যার? না, কিছু না, যা বলেছি তা করো। ঠিক আছে স্যার। আস্তানা থেকে বের হয়ে অফিসে আসে। এসে ওর কাজ করতে থাকে। তবে আকাশের দুটো চরিত্রই আপনারা এই গল্পের মধ্যে পাবেন। সেই চরিত্রগুলো আস্তে আস্তে সামনে আসবে। অফিসে সে কাজ করে, শেষ করে। তখন স্যার, এইখানে সাইন লাগবে। আচ্ছা শোনো, আমি কয়েকটা দিন আসবো না। আসলে বিকেলের দিকে আসবো। কোনো কাজ পড়ে থাকলে সেগুলো রেডি করে রাখবে, আমি এসে দেখে নেব। ঠিক আছে স্যার, তাই করব। ওই দিকের কাজ শেষ করে চলে আসে বাসায়। সকালবেলায় মা, ও মা, কোথায় গেলে? কি হয়েছে তো? 2 দিন ধরে দুধওয়ালা দুধ দিয়ে যাচ্ছে না কেন? আমি কি করে বলবো কেন দিয়ে যাচ্ছে না? তাহলে আর কে জানবে? তোর বাবাকে এসে জিজ্ঞেস কর। দূর, বাবা তো ওনার মতো করে পড়ে আছে, রেডি হচ্ছে দেখলাম। তাহলে এত সমস্যা কি? দুধ আজ না পেলে কাল তো পাবি, বা তুই বাজার থেকে নিয়ে আয়। এখন তো ওটাই বাকি আছে। কথাটা শেষ করে রুমে যাবে তখনই কারো চেঁচামেচি আওয়াজ শুনতে পায় নিচের মধ্যে। এই দুধ লাগবে, দুধ, তাজা তাজা দুধ লাগবে। কারো দুধ? এই দুধ নেবেন? দুধ? ওই তো দুধওয়ালা এসেছে, যাই দুধ নিয়ে আসি। নিচে আসে, গাড়ির সামনে এসে দাঁড়ায়। এই মামা, 1 লিটার দুধ দিন তো। আপনার মাকে আমি কি চিনি? আপনি কি করে আমার মাকে চিনবেন? তাহলে একজন অপরিচিত ছেলেকে মামা বলে ডাকছেন কেন? আমরা তো সবাইকে মামা ডাকি, তা এতে এত রাগের কি আছে? স্বামীর বয়সী ছেলেকে যদি মামা ডাকেন তাহলে রাখতে হবেই। হাসছে আমার দুধওয়ালা স্বামী হতে। নিজের চেহারা কখনো আয়না দেখেছিস? প্রতিদিনই তো দেখি। কেন, কিছু কি পড়ে আছে? এই দেখ তোর চেহারা। মুখের সামনে ক্যামেরা ধরে। এবার নিজেই নিজের মুখ দেখে অবাক হয়। কিছুটা কালো করা হয়েছে, যেন কেউ চিনতে না পারে, কিন্তু সেটাই ভুলে গিয়েছিল। কালো বলে কি অবহেলা করবেন? আরে, আমি কখনো অবহেলা করেছি তোকে? মাত্রই তো আপনি। দেখুন, এত কথা বলতে পারবো না। আপনি আমাকে 2 লিটার দুধ দিন। দুধ দেওয়া শেষ হলে ইরা চলে যেতে যাবে তখনই টাকা তো দিলেন না। টাকা তো মাসে এসে নিয়ে যায়। দেখুন,
একে তো আপনারা 3 দিন আসেননি, সেই হিসেবে ওই 3 দিনের টাকা কিন্তু পাবেন না। আপনার কথা ভুল হচ্ছে, আমি আর ওনারা সম্পূর্ণ আলাদা, বুঝতে পেরেছেন? আমার থেকে এখন নিয়েছেন, এখনই টাকা দেবেন। আমি সাথে করে টাকা তো আনিনি। আচ্ছা দাঁড়ান, আমি টাকা নিয়ে আসতেছি। সত্যি আসবেন তো? এই নে দুধ, টাকা দিয়ে এসে নিয়ে যাব। রেগে রুমে এসে টাকা নিয়ে নিচে নেমে দেখে আকাশ হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। কিছুটা দূরেই পুলিশ দাঁড়িয়ে আছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওরা গুলি করে, কিন্তু না, গুলি আকাশের লেগেছে আর না ইরান। তাহলে কার শরীরে লাগলো সেটাই এখন দেখার বিষয়। গুলি লাগার কয়েকটা সেকেন্ডের মধ্যেই পেছনে কারো পড়ে যাওয়ার শব্দ শুনে সেদিকে তাকায়। যাক বাবা, বাঁচলাম। আমি তো ভেবেছি আমাকে হয়তো চিনে ফেলেছে, কিন্তু যাকে গুলি করলো সে কে? লাশটাকে নিয়ে যাও। আর এই ছেলে, তুমি কে? আমি তো দুধ বিক্রি করি স্যার। তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি তো নতুন এসেছি এখানে। তা তোমরা দুজনে হাত তুলে কেন দাঁড়ালে? আমি তো ওনাকে দেখে হাত উপরে তুললাম। আপনারাই তো হাত উপরে তুলতে বললেন। সেটা তো ওই লোকটাকে একটা জায়গায় মার্ডার করে পালাচ্ছিল, সেজন্য দৌড়ে ধরতে না পেরে গুলি করে দেই। যাক, তাহলে আমাকে চিনতে পারেনি। যদিও চিনা যায়, এর আমাকে নিয়ে এসো, বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। কিন্তু মেয়েটির সামনে নিয়ে গেলে তো প্রেস্টিজের 12টা বেজে যেত। ওই কি ভাবছিস? তাছাড়া তোকে এর আগেও তো কখনো এখানে দেখিনি। আমি নতুন এসেছি এখানে। এই চলো তোমরা। পুলিশ যাওয়ার পরে ওরা দুজনেই একটু হাফ ছেড়ে বাঁচল। এই নে তোর টাকা। এই নিন দুধ। দুধে কোনো ভেজাল নেই তো? 100% খাঁটি দুধ। দুধ কি নিচের? আমার কেন হতে যাবে? গাভীর দুধ বিক্রি করি। উল্টো বুঝছেন কেন? হ্যাঁ, যাই হোক, দুধে যদি ভেজাল পাই তাহলে কিন্তু মেরে তক্তা বানিয়ে দিব। কোনো ভেজাল পাবেন না, যদি পান আমাকে জানাবেন। তোদের কোনো বিশ্বাস নেই। তোর সাথে একটা ছবি তুলে রাখি আমি। ছবি কেন? যেন দুধে যদি ভেজাল থাকে তাহলে এই ছবি আমাদের আবাসিক একটা গ্রুপ আছে, ওই গ্রুপে দিয়ে দিব। তারপর তোর থেকে কেউ কিনবে না। কোনো ভেজাল পাবেন না। ঠিক আছে, আজকে তো দেরি করে এসেছিস, তবে একটা কথা, কাল থেকে সকাল 8টার ভিতরে আসার চেষ্টা করবি। এত তাড়াতাড়ি তো আমি ঘুম থেকেও উঠি না। কোন নবাব চাঁদা তুই যে এত লেট করে উঠলে সবাইকে দুধ দিবি কখন? দেখুন, এত তাড়াতাড়ি আমি আসতে পারবো না। আমি 9টার আগে ভার্সিটিতে যাই। সকালে দুধ যদি খেয়ে সময় মতো না যেতে পারি, তোর এই গাড়ি এখানে ভেঙে দেব। আপনি তো লেডি গন্ডি। ওই গুন্ডি কি রে? ছেলেদের গন্ডা বলে আর মেয়েদের গন্ডি বলে। বাহ, এটাও দেখে জানিস। যাক গিয়ে যা এখন। উপরে চলে যায় আকাশও ওখান থেকে মানে কেটে পারে। কি মেয়ে রে বাবা, না জানি ওর পরিবার ওকে কিভাবে সামলায়। যার ভাগ্যে পড়বে সে ছেলের না জানি কত কাটে পানি খেয়ে বাঁচতে হয়। ধুর, আমি কেনই এসব ভাবছি। আমি দেখি ওই বেটাকে খুঁজে পাই কিনা। যে কাজে এসেছি সে কাজটাকে শেষ করি। কথাগুলো বলতে বলতেই খুঁজতে থাকে। ওদিকে শরীফ ওর বড় ভাইয়ের সাথে বসে আছে। ভাই, এভাবে কতদিন? কেন রে, তোর কি কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা বলতে এভাবে রুমের মধ্যে কতদিন? তোকে পুরো শহর খুঁজতেছে, পেলেই তো মেরে ফেলবে তোকে। তাই বলে আমি সারাক্ষণ এভাবে কাটাবো? আর কয়েকটা দিন এভাবে কষ্ট কর, তোকে তো একে লোকেরা এখনো খুঁজতেছে। কি বলো, এখন ওরা আমাকে খুঁজতেছে? সেজন্য তোকে বলছি আরো কয়েকটা দিন অপেক্ষা কর, দেখছি সবকিছু ঠিক হয়ে যাবে। শরীফ আর বের করেনি। আকাশ ও আশেপাশে সব জায়গায় খুঁজেও পাচ্ছে না। আরে কোনো কথা, শালাকে এত খুঁজেছি কিন্তু এখনো ওকে পাইনি। আচ্ছা, আবাসিকের বাইরে চলে গেছে নাকি কোনো বিল্ডিংয়ের ভিতরে লুকিয়ে আছে সেটা তো জানতে হবে। কিন্তু কাউকে জিজ্ঞেস করাটাও ভুল হবে, নয়তো পরে ব্যাপারটা যদি লিক হয় তাহলে সমস্যা। কিন্তু কোনো দিক থেকে শুরু করব কিছুই তো বুঝতে পারছি না। ব্যাপারটা যতটা সহজ মনে করেছিলাম, ব্যাপারটা আসলে তো দেখি ততটা সহজ মোটেও না। এইসব ভাবতে ভাবতেই পেছনে ফিরে যেতে চাইবে, তখনই কারোর সাথে ধাক্কা লাগে। এ কি, তুই এখনো যাসনি? দুধ বিক্রি না করে যাব কি করে? আমি ছাড়া তো আর কেউ মনে হয় তোর এই দুধ কিনে নি। কে বলেছে আপনাকে? এই দেখুন, আরো অনেকজন কিনেছে। তা আপনি এখনো জাননি? কাল যাব।
আবার ভার্সিটিতে এসে দুধ বিক্রি করা শুরু করে দিস না। ওখানে দুধ কেউ খাবে না। আমি কি আপনাকে একবারও বলেছি এখানে যাব? তোর আগে এরকম একটা ছেলে দুধ দিয়ে যেত, ওই ছেলেও ভার্সিটির বাইরে এসে দুধ বিক্রি করতো। রোজগারের জন্য মানুষ অনেক কিছুই তো করবে। উফ, করতে তো মানা নেই, কিন্তু ওই ছেলে তো আমার সাথে লাইন মারার জন্য এইসব করেছিল। সেটাই ওর ইচ্ছে। তাছাড়া আপনার উপরে আমার মোটেও ইন্টারেস্ট নেই। ওই, আমার উপরে ইন্টারেস্ট নেই মানে? আমি কি দেখতে খারাপ নাকি যে আমার উপরে ইন্টারেস্ট নেই তোর? আরে রেগে যাচ্ছেন কেন? সব আমি বের করব। তোর সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না আমি। আমারও কোনো ইচ্ছা নেই আপনার সাথে কথা বলার। থাক, মুডটাই খারাপ করে দিল। যে যার মতো চলে গেল। আকাশ ওর গাড়িটা একটা জায়গায় রেখে বাসায় ফিরে আসে। তারপর চলে আসে অফিসে, এসে কাজ করতে থাকে। দুপুরের দিকে সব কাজ তো হয়ে গেছে। কাজ তো শেষ, কিন্তু বিকালে আর কোনো কাজ আছে কি না তা জানি না। যদি তাকে কাল এসে করে যাব। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো? এইভাবে অফিসে আসলে তো লসে চলে যাবে। লস কেন হবে? সব কাজ তো ঠিকভাবে হচ্ছে। তারপরেও আপনি তো ঠিকমতো সময় দিচ্ছেন না, ঠিকমতো কোনো মিটিংও আসেন না, যাও আসেন ভিডিও কলে। তুমি তো আর জানো না কি কি করতে হয় আমাকে। তাছাড়া যখন তুমি জানতে পারবে তখন বুঝতে পারবে। স্যার, আমি ওইভাবে বলতে চাইনি। আরে কোনো ব্যাপার না, তাহলে এই দিকটা দেখিও তুমি। ঠিক আছে স্যার, তবে একটা কথা বলার ছিল আপনাকে। কি কথা বলো? দুদিন পরে ভার্সিটিতে একটা ফ্যাশন আছে, ওইখানে আপনাকে আসতে হবে। তাহলে একদিন আগেই মনে করিয়ে দিও। ঠিক আছে স্যার। বের হয়ে চলে আসে। শরীফ আর শফিক বসে আছে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে, তবে সাবধানে থাকবি, ভুলেও কারো নজরে আসবি না, ঠিক আছে? আরে না, আসবো না, সে নিয়ে চিন্তা করো না তুমি। শরীফ বাহিরে যায়। তখন আকাশের কিছু চিনে ফেলে। শরীফ ব্যাপারটা বুঝে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পরে পালাবি কোথায় তুই? শরীফ খেয়াল করে ওরা তিনজন, কিন্তু কারো হাতেই কোনো হাতিয়ার নেই। সেজন্য পকেট থেকে পিস্তল একটা বের করে। এতে ওরা একটু ভয় পায়। যদি বাঁচতে চাস এখান থেকে পালা, দ্বিতীয়বার যেন তোকে এখানে না দেখি। ঠিক আছে, আমরা আর আসবো না। ওরা চলে যাওয়ার একটু পরেই শরীফ ও ওর ভাইয়ের এখানে চলে আসে। তবে শফিককে তোর কথাই আর বলেনি। ওইদিকে বস, শরীফকে ওই আবাসিকে দেখেছি। তাহলে ওকে ধরে কেন আনলি না? ওর কাছে হাতিয়ার ছিল। ওখানে তো হাতিয়ার থাকার কথা না। কিন্তু বস, ওর কাছে হাতিয়ার ছিল। তাহলে তো মনে হয় ওই আবাসিকের কারো বাসায় থাকতেছে, ওই ওকে হাতিয়ার দিয়েছে। কিন্তু বস, এখন কি করবেন? দেখতেছি আমি কি করা যায়। তোমরা আবার অন্য গ্রুপ নজর রাখবে ওর দিকে, কোনোভাবেই ও যেন তোমাদের চিনতে না পারে। ঠিক আছে বস, আমরা ফকির যে যেভাবে পারি সেভাবে ছদ্মবেশ ধারণ করে যাব। ঠিক আছে, তাই করো। তবে ওকে আমার জীবিত চাই। ডেভিল কোথায় আছে তা একমাত্র ওই জানে। ওর থেকে জানতে হবে ডেভিলের কথা। একবার ডেভিলের ঠিকানা বের করি, তারপর ওকে মেরে ফেলবো। ঠিক আছে বস, তাই হবে। পরের দিন সকালে দুধ নিয়ে ইরার বাসার সামনে এসে হাজির। এসে ঘন্টা বাজালে ইরা টাকা নিয়ে নিচে নামে। বাহ, ঠিক সময় চলে এসেছেন, ভালোই করেছেন। নিন 1 লিটার দিন। এই নিন, এটা আপনার জন্য। ভেতর থেকে না দিয়ে বাহির থেকে দিলেন যে? এই দুধে কোনো ভেজাল নেই তো? বোতল খুলে একটা খেয়ে নেয়। তারপর সেটা ইরার হাতে দেয়। এটা কি হলো? কই, কি হলো? আপনি আমার দুধ খেলেন কেন? আমি কখন আপনার দুধ খেয়েছি? মাত্রই তো খেলেন। দেখুন, মিথ্যা বলবেন না। আমি নিজের চোখে দেখেছি। বিশেষ করুন, আমি আপনার দুধ খাইনি। আবার মিথ্যে বলে। কি হয়েছে রে এরা, কি নিয়ে এত ঝগড়া করছিস? দেখ না ইতি, এই বেটা আমার দুধ খেয়ে নিয়েছে। কি সর্বনাশের কথা, একেবারে এখানেই খেয়েছে। সেজন্যই তো আমি রেগে আছি। এই যে মিস্টার, আপনার কি একটু লজ্জা করে না? আরে লজ্জা কেন করবে? দেখেছিস তুই, এই বেটার মোটেও লজ্জা নেই। আমি তো সেটাই দেখতেছি, একে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। কি, সামান্য দুধ খাওয়ার অপরাধে আমাকে জেলে ঢুকে দেবেন? ব্যাপারটা আপনার কাছে সামান্য মনে হচ্ছে। একটা প্রাপ্তবয়স্ক মেয়ের দুধ খেয়েছে আর সেটাকে সামান্য বলছেন? দুধের কোনো ভেজাল নেই,
এটা প্রমাণ করার জন্যই তো খেয়েছি। কি দজ্জাল বেটা, ওর দুধে ভেজাল আছে নাকি খাঁটি আছে সেটা চেক করেন আপনি কে বলুন তো? আরে অমনি তো আমাকে বলছে। এরা তুই ওকে বলেছিস? আমি কেন বলতে যাব? আমি তো শুধু বলেছি দুধে কোনো ভেজাল নেই। তো কথাটা শুনে উনি অমনিই খেয়ে নিল। এবার বুঝেছি বেটা আসলেই একটা লুচ্চা ছিল, একে সবার হাতে মার খাওয়াতে হবে। তাহলে তো সবাই জেনে যাবে দুধের ব্যাপারটা, বলবে আরেকজনের খাওয়াটা আমি। থাক আর বলতে হবে না, একে ভিতরে নিয়ে চল। চল, ওইখানে পেটাতে হবে। কিন্তু আমার গাড়ি। ওটাকেও ভেঙে দেব। 1 মিনিট, এটা তো দুধের গাড়ি। আর ইরা, তোর হাতে এটা কি? তুই কি কানা দেখতে পাস না এখানে দুধ আছে, তাও কিছুটা কম? চশমার পাওয়ার তো আমার ঠিকই আছে, কিন্তু এখানে কম কেন? আরে ওই বোতল থেকেই তো কিছু দুধ খেয়ে নিয়েছে। বোতল থেকে খেয়েছে তা বুঝলাম, কিন্তু তুই যে এতক্ষণ দুধ দুধ বলে চিল্লালি, সেটা কি ছিল? দুধটা তো এখন আমি নিলাম, সেই হিসেবে এখন এই দুধ তো আমারই। এইবার আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। সরি ভাইয়া, আপনি আসুন। আমার বান্ধবীর মাথায় সমস্যা আছে, ও বুঝতে পারেনি। তুই ওকে এইভাবে যেতে দিবি? আমার দুধ খেয়ে ওই ব্যাটা এভাবে পালিয়ে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? তা কখনোই হবে না। ভাইয়া আপনি যান, আমি ওকে বুঝাচ্ছি। আপনি অন্তত বুদ্ধিমান বোঝা যাচ্ছে। কথাটা বলে আকাশ চলে যায়। ইরাকে নিয়ে ইতির রুমে আসে। ইরা তো বকবক করেই যাচ্ছে ওকে শান্ত করার জন্য। তুই কি পাগল হয়ে যাচ্ছিস? সে কখন থেকে তোর দুধ করেই যাচ্ছিস। তো কি করব? আমি যখন কিনেছি সেটা তো আমারই হলো, তাই না? সেই হিসেবে আমার দুধই তো বলবো। কোন পাগলের পাল্লায় আমি পড়লাম রে মা? কানটা সামনে নিয়ে আয়, তোকে কিছু কথা বলি। সবাই শুনলে সমস্যা কি? সবাই শুনলে তোরই ক্ষতি। ঠিক আছে, বল কি বলবি। ইতি ইরার কানে কানে কিছু বলে, তা শুনে ইরা নিজেই অবাক হয়। শোনার পরে তার মানে কি তুই আর ওই ছেলে? ঠিক ধরেছিস। আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে? তোর এমনিতেও লজ্জা নেই, সেই জন্য মুখ দেখাতে পারবি, চিন্তা করিস না। দেখ, দুধই আর খাবো না তোর। এরপর ওরা দুজনে ভার্সিটিতে চলে যায়। ওইদিকে আকাশও কাজ করতে থাকে সারা সকাল খোঁজার পরে। এই লোকটাকে খুঁজে বের করতেই তো আমার মনে হয় মাস লেগে যাবে। যদি আবাসিক এলাকা না হতো, শালাকে একদিন খুঁজে বের করে নিতাম। যে করেই হোক ওকে বের করতেই হবে। কিছুক্ষণ পরে ডেভিল কল দেয় শরীফকে। কেমন আছেন ভাই? এই তো ভালো আছি, তা তুই কেমন আছিস? ভাই এই তো ভালো আছি। তা আপনাকে যে কথাটা বলার ছিল। হ্যাঁ বল, কি কথা? আমাকে কি কোনোভাবে আপনার কাছে কি নিয়ে আসা যায় না? আমার কাছে কেন? একে লোকেরা জেনে গেছে যে আমি যে এখানে আছি, কোনোভাবেই তো এখান থেকে পালাতে পারবো না। ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করতেছি। প্লিজ ভাই, একটু তাড়াতাড়ি করবেন। আচ্ছা, দেখতেছি। ওইদিকে আকাশকে অনুষ্ঠানের কথা মনে করিয়ে দেয়। পরের দিন যাতে থাকে ভার্সিটির অনুষ্ঠানে। ওইদিকে এটা তোর হয়েছে কি? এই তো শেষ। দেখ তো শাড়িতে আমাকে মানিয়েছে কি? অনেক বেশি বানিয়েছে। না জানি কত ছেলে পাগল হয় আজকে। কি বলছিস? আমি কি সত্যি অতটা সুন্দর? অনেক সুন্দরী তুই। এবার চল, নয়তো দেরি হয়ে গেলে স্যার অনেক বকা দিবে। হয়ে গেছে আমার, এবার চল। ওরাও চলে আসে হলরুমে, যেখানে প্রায় 2000 লোক বসতে পারবে। ওরা বসে আছে। আকাশ প্রিন্সিপাল রুমে ছিল। ওনার সাথে আজকের মিটিং নিয়ে কথা বলতে থাকে। কেননা 2 মাস পরেই পরীক্ষা, আর এই পরীক্ষায় যে ভালো রেজাল্ট করবে সে আকাশের কোম্পানিতে চাকরি করার সুযোগ পাবে। এই নিয়ে কথা বলবে। তুই এত সেজে এসেছিস কেন বলতো? বাকিটাও সেজে এসেছে, কিন্তু তুই একটু বেশিই সেজেছিস। তো কি হয়েছে? তাছাড়া যিনি আসছে উনি নাকি অনেক হ্যান্ডসাম। তুই কি ওনাকে পটানোর জন্য এসেছিস এখানে? মোটেও তা না। আচ্ছা দেখি না কি হয়। কিছুক্ষণ পরে স্যার এসে নিজেদের ভাষণ দিয়ে যায়। কিভাবে তারা কি করবে, কিভাবে পরীক্ষা দেবে, এই নিয়ে কথা বলতে থাকে। কথা শেষ হলে আবার আকাশকে কিছু বলার জন্য ডাকা হয়। সেজন্য উঠে দাঁড়ায়, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু ভাষণ দেয়, সাথে ওদের উৎসাহ দেয় যেন ওরা ভালো রেজাল্ট করতে পারে। সবশেষে একটা কথা বলে সবার উদ্দেশ্যে,
সব সময় ভালো রেজাল্ট করলেই যে সে মেধাবী এটা কিন্তু ভুল কথা। কেননা ভালো রেজাল্ট করা আর মেধাবী হওয়া দুটি আলাদা বিষয়। কথাটা শুনে ইরা দাঁড়ায়। আমি মানতে পারছি না আমাদের সমাজে যে ভালো রেজাল্ট করে তাকেই মেধাবী মনে করা হয়। ইরাকে এখানে দেখে চমকে ওঠে, কি বলবে বুঝতে পারছে না। তাছাড়া ইরা চাইলেও আকাশকে চিনতে পারবে না, কেননা যে আকাশ দুধ বিক্রি করে সে ছিল কালো, কিন্তু এখন যে দাঁড়িয়ে আছে সে একজন সাকসেসফুলি বিজনেসম্যান। কি ভাবছেন এত? ভাবছে এরকম প্রশ্ন তো অনেক করবে, তাহলে এবার উত্তরটা তো দিবেন। এখানে সায়েন্স নিয়ে গবেষণা করো, এরকম কয়েকজন দাঁড়াও, রান্না শেখার কোর্স যারা করো তারাও দাঁড়াও। স্যার, আপনি ঠিক কি বোঝাতে চেয়েছেন তা যদি একটু বলেন। বুঝতে হলে রান্না শিখে এরকম দুজন আসো। ঠিক আছে, আসতেছি। দুইজন ছেলে আসলো। এবার ওই ভার্সিটির রান্না করে একজন রাঁধুনিকে নিয়ে আসা হলো। আচ্ছা, তোমরা দুজন তো রান্নার বিষয়ে পড়াশোনা করতেছো, পড়াশোনা শেষ হলে তারপর তোমরা দুজন রান্না করার মূল জিনিসগুলো শিখবে, তাই তো? জি স্যার, এখন আমরা শিখতেছি কিভাবে কোন তরকারিতে কি কি দেওয়া লাগবে তা শিখতেছি, কিন্তু কখনো রান্না করে দেখিনি। আচ্ছা আঙ্কেল, আপনি কত বছর ধরে রান্না করেন? এই তো 15 বছর ধরে। আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? কলেজে ভর্তি হওয়ার পরে আর পড়া হয়নি। এরপর মায়ের সাথে টুকটাক রান্না করতাম। আস্তে আস্তে আমি এখানে ওখানে রান্না করতে করতে এখন এই পর্যন্ত এসেছি। ধন্যবাদ আঙ্কেল। তা তোমরা দুজন ওনাকে রান্নার বিষয়ে প্রশ্ন করতে পারো, দেখি আঙ্কেল তা পারে কিনা। ঠিক আছে স্যার। ছেলেগুলো রাঁধুনিকে কিছু প্রশ্ন করে, যা উনি ঠিকভাবে উত্তর দেয়। উল্টো উনি যখন প্রশ্ন করে ওরা সেগুলো উত্তর দিতে পারেনি। তাহলে এটা থেকে কি শিখলে? পড়াশোনা করলেই প্রকৃত মেধাবী হওয়া যায় না। ঠিক ধরেছ, তোমরা যা বই খাতা শিখো সেগুলো তারা প্র্যাকটিক্যালি করে থাকে, তার কারণে ওরা তোমাদের থেকে এগিয়ে আছে। আবার তোমরা এটা ভেবো না আমি তোমাদের পড়াশোনা করতে বারণ করতেছি। এক কথায় পড়াশোনার পাশাপাশি কাজ করাটাও দরকার। তুমি এখানে যা শিখতেছো সেগুলো বাসায় এসে করে ট্রাই করো, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে। যেহেতু রান্না করতেছো, বাসায় রান্না করে পরিবারকে খাও, তাহলে বুঝতে পারবে কতটুকু পারো তুমি। আমার রেস্টুরেন্টে সার্টিফিকেটের তুলনায় যারা ভালো রান্না পারে তাদের গুরুত্ব দেয় বেশি। এরপর আরো কিছু ভাষণ দেয়। সবটা শুনে সবাই শুভেচ্ছা জানাতে থাকে। ইরা তো অবাক হয় আকাশের এইসব কথায়। অনুষ্ঠান শেষ হওয়ার পরে দেখলি উনি কত সুন্দর করে বুঝিয়ে দিল। ওইটাই তো খেয়াল করেছি আমি তো ফিদা হয়ে গেছি। আমি তো দেখার সাথে সাথে তখনই পেছন থেকে কেউ ডাক দেয়, সেজন্য পেছনে তাকায়। আপনার পায়ের স্যান্ডেলটা ঠিক করে নিন। আকাশের কথায় নিচের দিকে তাকায়, দেখতে পায় একটা ফিতা ছিঁড়ে গেছে। এইটুকু বলার জন্য এসেছেন? আপনার কি মনে হয় রাস্তায় দাঁড়িয়ে প্রপোজ করার জন্য ডেকেছি? করলেও মন্দ হয় না। কি ভাবছেন? ভাবছি তো। না থাক, অন্য একটা সময় বলবো। আপনার তো অনেক কাজ থাকবে, সেগুলো করে নিন। ওইসব নিয়ে আপনার না ভাবলে চলবে। তবে যাই বলুন না কেন, ইরাকে দেখে আকাশ নিজেও অনেক ফিদা হয়ে যায়। যে যার মতো চলে যায়। ইরা তো বাসায় আসার পরেই কোনো কিছুই আর ঠিক মতো ভালো লাগছে না ওর। কি হয়েছে রে ইরা? আম্মু, আমি তো প্রেমে পড়েছি। সে কি? কার প্রেমে পড়েছিস তুই? একটা ছেলের প্রেমে। দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম আছে, ডলারও আছে, একটা প্রতিষ্ঠানের মালিক। তবে ওর প্রতিষ্ঠান দেখে কিন্তু ওকে পছন্দ করিনি। বলে না আম্মু, প্রথম দেখাতেই প্রেম, অনেকটা ওই রকমই। আমাকে এইসব কথা বলতে তোর কি লজ্জা করে না? আম্মু, লজ্জা কেন করবে? তাছাড়া তোমার সাথে তো আমি এমনি তো সবকিছু শেয়ার করি। তা ছেলেটার বাসায় বিয়ের প্রস্তাব কি পাঠাবো? আগে দেখি ও আমাকে পছন্দ করে কিনা, তারপর তো বাকিটা দেখবো। কিন্তু সেটা হবে কি করে? তুই থাকিস ভার্সিটিতে, ওই ছেলে করে বিজনেস, তোদের দেখাচ্ছে হবে না সেটা তুই নিজেও জানিস। তো কি হয়েছে? ওই ছেলের কোম্পানিতে আমি জব নিব। তোর তো এখনো পরীক্ষা শেষ হলো না। তো কি হয়েছে? পরীক্ষা দিয়ে আর দেরি করব না। না জানি তোর মাথায় কিসের ভূত ঢুকেছে। আম্মু, এটা হচ্ছে প্রেমের ভূত।
যা একটা সময় তুমিও পার করে এসেছো। তোর মুখে কিছুই আটকায় না। মাকে নিয়ে কেউ এরকম কথা বলে? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখি কি করা যায়। কি নিয়ে কি করবি শুনি? কি রে, তুই বাসায় না এসে আমার বাসায় কেন? তাহলে কি চলে যাবো এখন? আরে যেতে হবে না তোকে, তুই থেকে যা আজকে রাতটা। এসেছি ওই ছেলেটার কথার উপরে কিছু কথা বলতে। দেখ তোকে কিন্তু আগেই বলে রাখি, ওই মালটা কিন্তু আমার, ভুলেও নজর দিবি না। মাল বলতে তোর লজ্জা করে না? ওরা যে আমাদের বলে। ওদের তো লজ্জা নেই, সেজন্য বোনের বয়সী মেয়েকে মাল বলে। আচ্ছা ঠিক আছে, বলবো না, চল এখন রুমে। পরের দিন সকালবেলায় আবারও দুধ নিয়ে আসে। তখন ইতি নিচে নামে। এ কি, আপনি এখানে কেন? আমি থাকলে সমস্যা কি? সমস্যা তো নেই, কিন্তু এসেছেন যখন কিছু নিয়ে আসতেন। কি আনবো? যার দুধ তাকে রাখেন। এরা তো দুধ এসেছে। কি সব উল্টাপাল্টা বলছিস তুই? আমি যা বলেছি ঠিকই বলেছি, নিচে এসে দেখ। আর হ্যাঁ, সাথে করে কিছু নিয়ে তারপরে নিচে নামবি। নিচে নেমে এলো। ওদের দুধ দেওয়া শেষ তখন। এ দুধে কোনো ভেজাল নেই তো? আপনাদের মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু এই দুধের মধ্যে কোনো ভেজাল নেই, কারণ এই দুধ পারভেজ হোসেন আকাশ ওনার বাসায় যায়। কোন আকাশের কথা বলছিস তুই? আরে বিজনেসম্যান আকাশের কথা বলছি। তুই কি সত্যি ওনার বাসায় দুধ দিস? কেন, আপনার কি মোটেও বিশ্বাস হয় না? মোটেও হচ্ছে না। তাহলে চলুন, আমার সাথে প্রমাণ করে দিচ্ছি। না থাক, যেতে হবে না। তাহলে তুই আমার কাজে আসবি। কিরকম কাজ? এই বিজনেসম্যান আকাশের সম্পর্কে কিছু খোঁজ খবর দিতে পারবি আমাকে? কিরকম খোঁজখবর? এই ধর, ওর পরিবারে কে কে আছে, কোথায় থাকে, কোনো মেয়ের সাথে চক্কর চলছে কিনা, মদ খায় কিনা, এসব কিছু আর কি। ব্যাপারটা কি? এই মেয়ে আমার সম্পর্কে জানার জন্য আমাকে জিজ্ঞেস করতেছে? ব্যাপারটা আমি বুঝতে পারলাম না তো। ওই কি ভাবছিস তুই? মদ যে খায় না তা আমি জানি, আর পরিবারে কেউ নেই, তবে কারোর সাথে চক্কর চলছে কিনা সেটা আমি জানি না। অবশ্যই এ ব্যাপারে তোর না জানারই কথা। সবই তো দিকে বোঝেন, কিন্তু আপনি ওনার ব্যাপারে এত কিছু জানতে চেয়েছেন, ব্যাপারটা কি বলুন তো? ব্যাপারটা আসলে তেমন কিছুই না। দেখুন, আমাকে যদি পুরোপুরি সবটা বলেন তাহলে আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারবো। এর বিনিময়ে আমাকে কিছু ডলার দেবেন। সেটা তো তোকে দিবই, কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক গোপন থাকবে। সে না হয় রাখলাম, কিন্তু কাহিনীটা কি একটু বলবেন? কাহিনী হচ্ছে, আমি ওকে ভালোবেসে ফেলেছি, আর ওকে এখন কিভাবে পটাবো সে বিষয়ে তুই আমাদের সাহায্য করবি, আর কিছুই লাগবে না। কি বলেন শেষমেশ? দুধ বিক্রি বাদ দিয়ে গটখালি করব? তাছাড়া ওই রকম একজন বিজনেস লোককে দেখলে যে কেউ পছন্দ করবে, স্বাভাবিক। তার উপর ডলার দেখে তো। দেখ, আমি মোটেও ডলার দেখে প্রেমে পড়িনি, আমি তো ওই ব্যাটাকে দেখেই প্রেমে পড়েছি। তা আমার প্রেমে পড়তে পারেন, আমি কিন্তু না করব না। তোর বডি একদম ওর সাথে মিলে, কিন্তু মুখের যে অবস্থা, মুখটা শুধু আর পোশাক, ওই দুইটা ম্যাচিং হচ্ছে না। কি করব, গরিব বলে একটু ফর্সা আর ভালো পোশাক পরতে পারি না। আচ্ছা তুই আমার এইটুকু সাহায্য কর, বাকিটা আমি তোকে পুষিয়ে দেব। এখন দুধের বিলটা দিন। তাহলে ওই ডিল রইল। ঠিক আছে, তাই হবে, চলি তাহলে। ওই জায়গা থেকে একটু দূরে আসে। তখন শরীফকে দেখতে পায়, সেজন্য আস্তে আস্তে ওর কাছাকাছি আসে। স্যার, এই নিন দুধ। আপনি কে? আমাকে কেন দুধ খেতে বলেছেন? এই গরমে ঠান্ডা দুধ অনেক মজার হবে। না, আমি খাবো না। স্যার, বললাম তো, যদি দুধ ভালো না লাগে ডলার দিতে হবে না। সত্যি বলছিস তো? 100% সত্যি বলছি, এই নিন। শরীফকে দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে খাইয়ে দেয়। খাওয়ার 20 সেকেন্ডের মধ্যে শরীফ জ্ঞান হারিয়ে ফেলে। আকাশ ওর লোকদের খবর দেয়, ওরাও চলে আসে। তাড়াতাড়ি ওকে গুডাউনে নিয়ে রাখ। ঠিক আছে ভাই। শরীফকে ওই অবস্থায় গোডাউনে এনে রাখা হয়। শরীফ তো কলের উপরে কল দিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই তো রিং হচ্ছে না। ওর মোবাইল আবার কি হলো? নিচে তো গেল, আর তো আসার কোনো নামই নেই। এরই মধ্যে ডেভিল কল দেয় শফিককে। ডেভিলের কল পাওয়ার পরে, তাড়াতাড়ি করে তোদের ফ্ল্যাট খালি কর। কেন ভাই, কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা তো অনেক বেশি, শরীফকে তো তুলে নিয়ে গেছে। কি বলছেন? এই জন্যই কি ওর মোবাইল বন্ধ? তাড়াতাড়ি করে এখান থেকে পালা। ঠিক আছে বস। শফিক এখান থেকে বের হয়ে যায়।
কিছু ঘন্টা পরে শরীরে জ্ঞান ফিরে আসে। আমি এখন কোথায় আছি? যেখানে আছিস অনেক খারাপ অবস্থায় আছিস, বুঝতে পেরেছিস কি তুই? আপনারা কে? আমাকে কেন তুলে নিয়ে এসেছেন? তোকে যে কারণে এনেছি, বস আসার পরে তার ঠিক করবে। কে তোমাদের বস? চুপচাপ বসে থাকা এখন। ওইদিকে আকাশ অফিসের কাজ করতে থাকে। বেচারা একসাথে দুইটা দিক সামলাতে হচ্ছে। কি করবে বলুন? একটা বিজনেস দিয়ে তো আর জীবন চলে না, সেজন্য দুইটা বিজনেস। তবে এখানে শুধুমাত্র গল্পের রহস্যের জন্য আকাশের দুইটা ক্যারেক্টার আনা হয়েছে, এছাড়া আর কোনো কাজ নেই। অফিস শেষ করে বাসায় ফিরে আসে, এরপর চলে আসে আস্তানায়। বস, ওই শালার তো জ্ঞান ফিরেছে। তা কোনো কিছু কি বলেছে? কেন উঠিয়ে আনলেন সেটাই তো জানি না, তাহলে জিজ্ঞেস করবো কি বলেন? ও, তা ঠিক বলেছিস, চল তাহলে। শরীফের কাছে আসে, এসেই একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু শরীফ তো উত্তর দিচ্ছে না। বস, এটা তো কোনো উত্তর দিচ্ছে না। তাহলে একটা কাজ কর, ওর একটা একটা করে আঙ্গুল কাটতে থাক। ছুরি দিয়ে কাটবো নাকি কাটার প্লাস দিয়ে? যেভাবে কাটতে সুবিধা তোর সেভাবেই কাট। লোক প্রথমে একটা কাটা নিয়ে আসে, এসে প্রথমে একটা আঙুল কেটে নেয়। শরীফের চিৎকারে শুরু হয়, চিৎকার বাকি সব লোকেরা নিজেরাও অবাক হয়। আমাকে ছেড়ে দে, আমি সব সত্যি বলতেছি। ঠিক আছে, বসে থাক এখানে, আমি বসকে ডেকে আনছি। 1 মিনিট পরে আকাশ শরীফকে এক এক করে প্রশ্ন করতে থাকে। ডেভিল কোথায় আছে তা একমাত্র তুই জানিস। আপনার সাথে ওর কি কাজ? ওর সাথে আমার কী কাজ তা তোর না জানলে চলবে। ও কোথায় থাকে, মোবাইল নাম্বার সহ সব ডিটেলস তুই আমাকে বলে দে, আমি তোকে ছেড়ে দেবো। শরীফ সব তথ্য দিয়ে দেয়। সবটা শোনার পরে, আচ্ছা তুই এতদিন কার বাসায় ছিলি, সে বাসার ঠিকানা দে। আমি এক বড় ভাইয়ের বাসায় ছিলাম। তোর ভাই ও তোর মতোই হারামি হবে, তা দেখে বোঝা যাচ্ছে। ভাই আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো, আগে ডেভিলকে খুঁজে পাই, তারপর তোকে ছেড়ে দেবো। আপাতত তোর চিকিৎসা করানোর ব্যবস্থা করি। ওই একজন ডক্টর নিয়ে আয়। আর হ্যাঁ, সব ডিটেলস ডক্টরকে বলে তারপর সব কিছু নিয়ে আসার জন্য বলবি। ঠিক আছে বস, তাই হবে। ডক্টর নিয়ে আসে। কিছুক্ষণ পরে সে চিকিৎসা করে চলে যায়। রাতের বেলায় আচ্ছা, ওই আবাসিক এলাকায় কি আর যাব? যে কাজে এতদিন গিয়েছিলাম সে কাজ তো শেষ, তাহলে আর যাব কি? কিন্তু মেয়েটার প্রতি কেন জানি একটা মায়া কাজ করতেছে। আচ্ছা আরও কয়েকটা দিন যাই, মেয়েটা আসলে কি চায় তা আমাকে আগে জানতে হবে। সকালবেলায় আবাসিক এলাকায় আসে। এবারও ইরা নিচে নামে। কোন খবর, কি পেয়েছিস? ওই লোকের কোনো গার্লফ্রেন্ড নেই? যাক, তাহলে তো ভালো। আচ্ছা, আজকে 4 লিটার দে। এই নিন দুধ, তবে আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। সত্যি বলছিস তো? 100% সত্যি বলছি, যে কেউ দেখলেই মুগ্ধ হয়ে যাবে। আচ্ছা, আমাকে আকাশের কাছে নিয়ে যেতে পারবি? কিন্তু নিব কিভাবে? আমিও তোর সাথে যাব। আমার সাথে কেন? তোর সাথে যদি না যাই আমি, তাহলে ওই বাসায় আমি ঢুকবো কি করে? কিন্তু আমি আপনাকে নিয়ে ওই বাসায় ঢুকাতে তো পারবো, কিন্তু এরপর কিন্তু আমাকে আর পাবেন না। বাকিটা আপনাকেই বুঝে নিতে হবে। সমস্যা নেই, তুই ওখানে ঢোকার ব্যবস্থা করে দে আমাকে, বাকিটা আমি বুঝে নেব। ঠিক আছে, চলুন তাহলে। ইরা উপরে এসে দুধ রেখে বেরিয়ে পড়ে। তারপর ওকে নিয়ে বাসায় আসে। অনেক বড় বাড়ি, গাড়ি আছে, হেলিকপ্টার আছে, অনেক বড় জায়গা নিয়ে বাড়িটা। ওয়াও, এই সব বাড়ি তো আমি এই স্বপ্নে আর মুভিতে দেখেছি, বাস্তবে যে কখনো দেখতে পারবো তা আমি ভাবতেই পারিনি। এবার ভিতরে যান, আমি ওই দিকে যাই। আচ্ছা, কেউ যদি কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো ওনাদের? সেটা আমি কি করে বলবো? কি বলিস? যদি কেউ জিজ্ঞাসা করে তখন যদি না বলতে পারি কোনো কিছু, আর যদি আমাকে গুলি করে মেরে ফেলে তখন আমার কি হবে? এখানে আসার আগে তো বাবা উচিত ছিল আপনার, এখন এসেই যখন পড়েছেন তখন তো কোনো কিছু করার নেই আর। আচ্ছা, তোকে কি জিজ্ঞাসা করবে না? ওরা তো জানে আমি এখানে দুধ বিক্রি করার জন্য এসেছি। পেয়েছি একটা বুদ্ধি। কি পেয়েছেন? ওদের বলবো আমি তোদের মতো দুধ বিক্রি করি, তুই আজকে আসবি না বলে আমি এসেছি। তাহলে এখন আমি কি করব? তুই আপাতত এখন এই বাড়ির বাইরে চলে যা, বাকিটা আমি সামলে নেব। তাহলে পরে গাড়ি নিয়ে বাসার বাইরে আসলে আমাকে দিয়ে দিবেন তো? হ্যাঁ দেব, চিন্তা করিস না, এখন যা এখান থেকে। এই সুযোগে আকাশ অন্য পথ দিয়ে বাসায় এসে মুখটা ধুয়ে কালো রং উঠিয়ে নেয়, সাথে একদম ফিটফাট হয়ে নেয়।
ইরার দুধ দেওয়া শেষ। এবার আসতে পারেন। বলছিলাম কি এই বাসার মালিক উনি কোথায়? স্যারকে দিয়ে আপনার কি কাজ? তাছাড়া আপনাকে ভিতরে কে আসতে দিয়েছে? আপনার স্যারের সাথে আমার কিছু কথা ছিল। দেখুন, যা বলার পরে বলতে পারবেন। ওদের কথার মধ্যে আকাশের আগমন দেখেই তো ইরা পুরাই ফিদা হয়ে যায়, চোখের পলকই ফেলতে পারছে না। এই মেয়েকে আর এখানে কেন? স্যার দুধ নিয়ে এসেছে। দুধ চেক করো আর ডলার দিয়ে বিদায় করো। চলে যেতে থাকে। ইরাও তাকিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পরে নিজের পোশাক চেঞ্জ করে চলে আসে বাহিরে। ইরাও বাহিরে এসে গাড়ি দিয়ে চলে যায়। এখানকার কাজ তো শেষ হবার, এবার ডেভিলের কাছে যাই। তোর ভাই তো আমার ব্যাপারে মনে হয় সবকিছু বলে দিয়েছে। তাহলে এখন কি হবে? তোকে আমি ঠিকানা দিচ্ছি, তুই তাড়াতাড়ি করে ওই ঠিকানায় চলে আয়। ঠিক আছে ভাই, আসতেছি। শফিক চলে যেতে থাকে। শরীফ তো সব কিছু বলে দেয়। এবার শুধু জায়গা মতো হামলাটা ঠিক মতো করে ফেলতে পারলেই কাজটা হয়ে যাবে। লোকজন রেডি করো, আমরা রাতেই হামলা করব। কি বলেন, রাতে করবেন? ওদের কাছে তো এমনিতেই খবর পৌঁছে গেছে, তার উপর ওরা এমনিতেই সকালে পালানোর চেষ্টা করবে। এর আগে ওদের শেষ করতে হবে, বুঝতে পেরেছো? সাথে এটাকেও নিয়েছিল। তাহলে লোক রেডি করতে বলতেছি। রাতে ওরা রওনা দেয় সেই ঠিকানায়। কিছু ঘন্টার মধ্যেই ওরা সেই ঠিকানায় চলেও আসে। চারদিক দিয়ে ঘিরে ধরে রাখো ওদের। ওকে বস। চারুদিকে এদের ঘিরে রাখা হয়। ওরা সাবধানে সামনে এগোতে থাকে। কোন বিল্ডিং এ ওরা থাকে এটা আমি জানি না, শুধু জানি ওরা এখানেই থাকে। সমস্যা নেই, খুঁজে তো বের করবোই ওদের। আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো তো, আগে আমার কাজটা শেষ হোক, তারপর তোকে ছেড়ে দেব। এভাবে 10 মিনিট ধরে খোঁজার পরে একটা বাড়ি শুধু বাকি থাকে। সেজন্য সাবধানে ওই বাড়িটা আগে ঘিরে রাখে। সবাই কিন্তু সাবধানে থাকবে, কোনো প্রকার ঝামেলা যেন না হয়। ডেভিলকে কিন্তু জীবিত চাই আমার। চিন্তা করবেন না বস, হয়ে যাবে আপনার কাজ। এখন তাড়াতাড়ি করো, সময় বেশি নেই হাতে। কিছুক্ষণের মধ্যে পুরো বাড়িটা ওরা নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। এক এক করে লোক যাচ্ছে, যাকে পাচ্ছে তাকে মেরে ফেলছে। কি ব্যাপার, বাইরে এত গুলি চলছে কেন? সেটা তো জানি না, দেখতে হবে তো। ওরা দুজনে বাহিরে আসে। এসেই দেখে একের পর এক লোক নিচে পড়ে আছে মারা গিয়ে। এরা কি মরে গেল? তা আমি কি করে বলবো? এনে বন্দুক, যে আসবে তাকেই মারবি। আমি তো গুলি ঠিকভাবে চালাতে পারি না। কি পারিস তুই? যদি সামান্য গুলিই চালাতে না পারিস? ভাই এখন রাগ দেখানোর সময় না। কিভাবে এখান থেকে বের হব তাই আগে জানতে হবে। কিন্তু কারা আক্রমণ করলো আমাদের উপরে তা তো আগে জানতে হবে। এখন সেসব ভাবার সময় নেই আমাদের, চলুন এখন। ওরা ভাবতে থাকে, তখনই আকাশের হাতে ধরা পড়ে। দেখি স্যার, আপনি এখানে? আমাকে কি আশা করিসনি এখানে? সত্যি আমি আশা করিনি। তুই আমার $10 বিলিয়ন নিয়ে পালিয়ে গেছিস। সে ডলারগুলো কি আছে তোর কাছে, নাকি সব খেয়ে ফেলেছিস? না স্যার, কিছু ডলার খরচ করেছি, বাকিগুলো আছে, ওইগুলোর কিছুই হয়নি। সব ডলার আবারও আমার অ্যাকাউন্টে জমা কর। তাহলে তো ব্যাংকে যেতে হবে। অনলাইনে করে দাও, তাহলেই তো হয়ে যায়। দিচ্ছি স্যার, এখনই সব দিচ্ছি আপনাকে। ডেভিল পুরো ডলার আবার আকাশে ফিরিয়ে দেয় দেওয়া শেষ হলে। ডেভিল, তুই কি ওনাকে চিনিস? আমি ওনার অফিসেই কাজ করতাম। ওখান থেকে ওনার এই ডলার মেরে আমি পালিয়ে আসি কয়েকটা মাস আগেই। আমাকে তোর ভাই শরীফ সাহায্য করেছিল। তাহলে ওর মাধ্যমে এরা তোর খোঁজ পায়? ঠিক ধরেছিস, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না, আপনি এরকম মাফিয়ার পোশাকে কেন? এত প্রশ্ন তোর না জানলেও চলবে। আমি এখন তোদের 3 জনকে মেরে ফেলবো। প্লিজ স্যার, আমাদের বাঁচতে দিন, প্লিজ স্যার। তোকে খুঁজে বের করতে আমার অনেক কষ্ট হয়েছিল, সে কষ্ট তো এত তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া যাবে না। তোদের সাথে কি কি করা যায় তাই ভাবছি। ভাই আমাদের জেলে দিয়ে দিন। তোদের জেলে দেব? আবার কিছু বছর পর আমার আর আমার পরিবারের উপর হামলা করে সবাইকে মারার প্ল্যান করবি, তাই তো? বিশ্বাস করেন, আমরা এইসব কোনো কিছুই করব না। প্লিজ ভাই, আমাদের মাফ করে দিন। ওদেরকে মাফ করে দেব? মাপ তো পরে করব, আগে ওরা যে দৌড়ানোর উপরে রেখেছিল তার জন্য কয়েকটা দিন ওদের একটু খাতির যত্ন তো করতে হবে। ঠিক আছে, তোদের যা ভালো মনে হয়। তাহলে এদের আমাদের আস্তানায় নিয়ে যাই, কি বলেন?
তোমাদের হাতে তুলে দিলাম, তোমরা যা খুশি করো, আমার কোনো আপত্তি নেই। ওদের নিয়ে যাওয়া হয়। এখন তো অনেকে বলবেন, লেখক সাহেব সবাই তো ধরাই পড়ে গেল, তাহলে গল্প কি এখানেই শেষ হবে? তা কিন্তু মোটেও না, গল্পের এখনো অনেক কাহিনী বাকি আছে। নায়িকার সাথে তো মিলই হলো না, মিল না হয়ে তো গল্প শেষ হতে পারে না। তবে চিন্তা করবেন না, গল্পে এখনো অনেক কাহিনী বাকি আছে। ওই রাতের কাজ শেষ করে ওদের নিয়ে আস্তানায় আসে। ওদের আটকে রাখ, খাবার দেখিস পালিয়ে যেন না যায়। কি যে বলেন বস, ওরা পালানোর সে সুযোগ পাবেই না। ওদের আটকে রেখে তোমরা রেস্ট নাও। ওদের রেখে চলে আসে ওখান থেকে। ওদের 3 জনকে আটকে রাখা হয়। পরের আকাশ আর দুধ নিয়ে আসেনি। ঘুম থেকে উঠে দেখে ইরার 30টা কল এসেছে। উফ, ঘুমের কারণে তো বুঝতেই পারিনি আমি। দুপুর 1টা বাজে, এখন তো এসেও কোনো কাজ হবে না। তাছাড়া রাতের এত দখল। আচ্ছা, কল দিয়ে দেখি। ইরাকে কল দেয়, কল দিয়ে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে, আমি তাহলে কোথায় আসবো এখন? আপাতত আমার ভার্সিটিতে, ওখান থেকে আবার ওর বাসায় যাব। আজকে তো আমি গরুর দুধ নিয়ে বেরই হইনি। তাহলে কি অন্য কোনো উপায় নেই যাওয়ার? আচ্ছা তো উপায়। কি উপায়, তাড়াতাড়ি বল। ওখানে এসে বলবেন আপনি স্যারের গার্লফ্রেন্ড হন, তাহলে আর সমস্যা হবে না। আমি বললেই কি ওরা বিশ্বাস করবে? তাছাড়া যদি ওদের স্যারকে বলে দেয়? আরে কিছুই হবে না। ঠিক আছে, আয় তুই। ইরা তো চলে আসে আকাশের বাসায়। তবে আগে থেকেই সবাইকে জানিয়ে রেখেছিল যেন ইরা আসলে কেউ কোনো কিছু নিয়ে বাধা না দেয়। বাড়িতে এসে চারদিকে খুঁজতে থাকে। কাউকে খুঁজছেন? আপনাদের স্যার কোথায়? উনি তো বাইরে আছে। বাইরে বলতে দেশের বাইরে? উনি অফিসে আছে। তা কখন ফিরবে, কোনো কিছু কি জানেন? না ম্যাম, এই ব্যাপারে জানে না। আপনার কোনো কাজ থাকলে একটা কাগজে লিখে যেতে পারেন, উনি আসলে দিয়ে দেয়া হবে। আপনারা আবার পড়বেন না তো? না ম্যাম, তা কখনো সম্ভব না। আপনি নিজে হাতে লিখে এইটা এই বক্সে দিয়ে দিবেন। এটা স্যার ছাড়া আর কেউ খুলে না। ঠিক আছে, দিন তাহলে কাগজ। একটা কাগজে কিছু লিখে সেটা খামে ঢুকিয়ে দেয়। তারপর চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পরে, স্যার, এবার এদের কি করা যায়? তোমরা এতক্ষণ ধরে কি কোনো কিছুই করনি ওদের? সবে তো করেছি, পিটিএসি অনেক। এখন মেরে ফেলবো কিনা তা বলেন। মেরেই ফেলো, তবে এটা জিজ্ঞেস করে নিও ওদের উপর আর কেউ আছে কিনা। ঠিক আছে, তাহলে যদি কেউ থাকে তারও এরকম অবস্থা করব, তাই তো? ঠিক ধরেছ। ওরা তো ওদের মতো করে জিজ্ঞেস করতে থাকে। কিছুক্ষণ পরে অফিসে চলে আসে, এসে কাজ করতে থাকে। তখন, স্যার আসবো কি? আসো। তাই ওই প্রজেক্টের কি খবর? কোনো কিছু তো আর জানালে না। প্রজেক্ট না নেওয়ার জন্য আমাদের দিচ্ছে। কারে তো বড় সাহস হলো যে আমার কাজে বাধা দেয়? কিবরিয়া বাধা দিচ্ছে। নতুন করে যে লোকটা কোম্পানি শুরু করেছে, সে লোকটার কথা বলেছো? জি স্যার, ওটার কথাই বলছি। ওর হঠাৎ এত সাহস আসলো কোথা থেকে? কয়েকটা দিন ধরে মাফিয়ার লোকের সাথে ভালোই খাতির জমাচ্ছে। আমার তো মনে হচ্ছে। বুঝতে পেরেছি, আর কোনো কিছু বলতে হবে না। তাহলে স্যার এখন কি করব আমরা? কিবরিয়ার ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও, আমি ওটা সামনে নেব, দেখে নেব কত বড় মাফিয়ার সাথে ও হাত মিলিয়েছে। তাহলে কি স্যার আমি প্রজেক্ট জমা দিয়ে আসবো? যাও। যদি রাস্তায় যাওয়ার সময় ভয় মনে করো, তাহলে আমি যাচ্ছি। তাহলে তো আমার জন্যই ভালো হয় স্যার। কি আর করবে, নিজেই প্রজেক্ট নিয়ে বেরিয়ে পড়ে। কিছুটা পথ যাওয়ার পরে রাস্তায় কিছু লোক পথ আটকে দাঁড়ায়। ওই গাড়ি থেকে নাম। তোমাদের কি গাড়ি লাগবে? গাড়ি আমাদের লাগবে না। গাড়ি না লাগলে এছাড়া আর কি লাগবে? হয় প্রজেক্ট নয় তোর যান। ওদের কথা শুনে বুঝতে আর বাকি রইল না যে ওরা যে কিবরিয়া লোক। ওদের খবর কে দিল? এখনই যে প্রজেক্ট নিয়ে যাব, প্রজেক্ট যে এখন নিয়ে যাব তা তো আমি আর হাসিব 3-4 জন লোক জানে। হাসিব তো এই কাজ করবে না, কারণ করার ইচ্ছে থাকলে ও নিজেই করতো, আমাকে না পাঠিয়ে। তাই কি ভাবছিস এত? ভাবছি জান দেব না কি প্রজেক্ট দেব। যা ভাবার তাড়াতাড়ি ভেবে নে।
আচ্ছা, তোরা কি জানিস আমি তোদের সাথে কি কি করতে পারি? তুই কোনো কিছুই করতে পারবি না, কারণ আমি তোকে চান্স দিব না। ও তাই? আচ্ছা, দেখি কি করতে পারিস তুই। আমিও দেখি তুই কিভাবে এখান থেকে সুস্থ অবস্থায় অফিসে ফিরে যেতে পারিস। এরপর ওদের সাথে লড়াই হয়। তাছাড়া আকাশ জানে ওরা যাই করুক না কেন সরাসরি গুলি করবে না। কেন করবে না তা আপনারা পরেও জানতে পারবেন। কেননা যদি আকাশ মারা যায় তাহলে কিবরিয়াও যাবে না কোনো কিছু। কিছুক্ষণ মারামারির মধ্যে পুলিশ ওখানে চলে আসে। এদের সবাইকে নিয়ে চলো। অফিসার, আমার কি দোষ? আমি তো কিছু করিনি। তুই কি করেছিস বা করিসনি সেটা থানায় যাওয়ার পরেই বুঝতে পারবি। আমি একজন বিজনেসম্যান, একটা প্রজেক্টের কাজে আমি যাচ্ছিলাম। ওরা সে প্রজেক্ট নেওয়ার জন্য আমার পিছনে পড়ে লেগেছে এবং কি আমাকে মারতেও চেয়েছে। তাহলে এখন বলুন, সেখানে আমার কি দোষ বলুন? বুঝতে পেরেছি। তা আপনার কোম্পানির নাম কি? নাম বলেই পুলিশ উল্টো সালাম দিয়ে আকাশকে ছেড়ে দেয়। ওদের নিয়ে যায় প্রজেক্টের কাগজ জমা দিয়ে চলে আসে ওখান থেকে। পরের দিন আস্তানায় আসে। ওরা কি বেঁচে আছে নাকি কিছু বলেছে ও? বস বলেছে তো অনেক কিছু, কিন্তু তাও কিছুটা কিছুটা। কিরকম বলো তো? ওদের পিছনে একজন বড় ভাই আছে, সেই নাকি এসব কিছু দেখাশোনা করে। ওই লোকটার ব্যাপারে আর কিছু কি বলেছে? না স্যার, এর বাইরে তেমন কোনো কিছুই বলেনি। ওদের অনেক মেনেছি, তা ওরা কোনো কিছু বলতে চায় না। একটা কাজ করো। কি কাজ? ওদের সবাইকে মেরে ফেলো। তাহলে কালকে মেরে ফেলি? তাই করো, মেরে সমুদ্রে ফেলে দিবে। ওইদিকে কাজ তো শেষ হলো, অন্যদিকে কিবরিয়া ব্যাপারটা জেনে যায়। ওরা কি করে থানায় এতক্ষণ আটকে আছে? ওদের ছাড়ানোর ব্যবস্থা করো। ওরা আরও কয়েকটা দিন থাকুক ওখানে। সামান্য একটা ফাইল নেওয়ার জন্য ওরা এত কিছু করতে তাও নিতে পারল না। বুঝতে পেরেছি সব কিছু। তাহলে কয়েকটা দিন পরে ওদের নিয়ে আসিও। আর ওদের কোনোভাবে খোঁজ পেয়েছো? ওরা কেউ বেঁচে আছে কি না সেটা আমরা জানি না। কোন থানায় কি আছে ওরা? ওই ব্যাপারে তো জানি না কোনো কিছু। খোঁজ লাগাও, ওরা কোথায় আছে তা বের করো। ঠিক আছে বস। এরাও খোঁজ করতে থাকে। অন্যদিকে পরের দিন সকালবেলায় আবারও দুধ নিয়ে বের হয়। ইরাও বের হয়। ওই গতকাল কেন আসিসনি? কাজ ছিল আমার, সেজন্য আসা হয়নি। একটা কাজ করলি তো পারেন, কিছু দুধ বাড়তি নিয়ে রেখে দিলেই তো পারেন। তুই প্রতিদিন এসে দিয়ে যাবি? যদি না দিয়ে তাহলে আমার বয়ফ্রেন্ডকে বলে তোকে এমন মার খাওয়াবো যে তুই সারা জীবন মনে রাখবি। আপনার বয়ফ্রেন্ড আমাকে কেন মারবে? এই যে তুই আমাকে দুধ দিলি না সময় মতো, সেজন্য। এখনো প্রেমই হলো না আর এখনই এইসব বলতেছেন? বেশি কথা বললে আরো কি কি যে করব তা আমি নিজেও জানি না। তা একটা কথা। কি কথা? আপনার সাথে আজও ওনার বিয়ে হবে তো? বিয়ে তো ওকে করতেই হবে। আচ্ছা, ওনাকে ভালো লাগার কারণ কি? দেখতে সুন্দর আছে, আবার হ্যান্ডসামও আছে। আমার তো মনে হয় ডলার দেখে প্রেমে পড়েছেন। মোটেও না, তুই যদি আরো সুন্দর হতি তাহলে তোকে বিয়ে করতাম। সত্যি বলছেন তো? আবার পরে পাল্টি মারতে পারবেন না? পোল্টি মারবো না। তাহলে তোকে বলি, আমার পরীক্ষা আর 1 মাসও বাকি নেই। পরীক্ষা শেষ হতে হতে আরো 1 মাস। তুই যদি এর ভেতরে সুন্দর হতে পারিস আর আমার মতো ফর্সা, তাহলে আমি তোকেই বিয়ে করব। আচ্ছা, তাহলে আমি ততদিন দুধ বিক্রি করা বন্ধ করে দেব। ঠিক আছে, তাহলে 2 মাস পরে দেখা করিস। ওখান থেকে চলে আসে। তবে আকাশ তো এমনিতেই সুন্দর, শুধু ইরা যেন না চিনে যায় তার জন্য মুখটা কালো করে রেখেছে। কিছুক্ষণ পরে আস্তানায় আসে। কিবরিয়া বিষয়ে কোনো কিছু তো জানানি ওরা। একটা কাজ করো, মেরে ফেলে ওকে। কি বলছেন? ওদের তো ভয় দেখিয়ে দেখিয়ে মারার কথা। তার কোনো দরকার নেই। ওদের থেকে যা জানার কথা তা আমরা জেনে গেছি। এখন নতুন করে আরও কিছু জানার নেই। ঠিক আছে, তাহলে তাই হবে। ওইদিকে কাজ শেষ করে অফিসে আসে, এসে কাজ করতে থাকে। এভাবে 7 দিন পার হয়ে যায়। আকাশ দুধ নিয়ে আর যায় না ইরার কাছে। তবে এই কয়েকটা দিনে ইরাও আকাশের বাসায় আসেনি একবারও। এটা কি হলো? ওই মেয়েটা একবারও আসলো না আমার খোঁজ নিতে। তাহলে কি সত্যি সত্যি ওই দুধ ওয়ালা মানে আমাকে ভালোবাসবে? সত্যি যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ মেয়েটা নয়। ওইদিকে ইতি ইরার বাসায় কফি বানাতে এসে দেখে দুধ নেই।
কিরে, দুধ নেই কেন? ওই ছেলে আর আসবে না। তুই কি উল্টোপাল্টা কিছু বলেছিস নাকি ওকে? আরে ওইগুলো বলিনি। তাহলে কেন আসবে না? আসলে হয়েছে কি হয়েছে বলবি তো? ইরা সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তুই কি পাগল হয়ে গেছিস? এইভাবে বলছিস কেন? শেষমেশ তুই একটা। তো কি হয়েছে? তাহলে এই বিজনেসম্যান কি হবে? দূর, সে কি আমার সাথে রিলেশন করার জন্য বসে থাকবে নাকি? তাছাড়া যে ছেলেটা দুধ বিক্রি করে ওর কথাবার্তা অনেক ভালো, বডিও অনেক ভালো। একে তো ছেলেটা গরিব, সবচেয়ে বড় কথা হলো ছেলেটা তো অনেক কালো। বিয়ের পরে বাচ্চাগুলোও কালো হবে। আমি ওকে এর জন্যই তো একটা শর্ত দিয়েছি। তা কি শর্ত দিলি তুই? ওকে আমার মতো ফর্সা হয়ে দেখাতে হবে, তাও 2 মাসের ভিতরে। তবে আমার মতো না হলেও কিছুটা হতে হবে। আচ্ছা, ওই ছেলে কি তোকে প্রপোজ করেছে নাকি তুই করেছিস? কেউ কাউকে করেনি, এমনিতেই কথা উঠলো, সেজন্য আমি ওকে বলেছি কথাগুলো। যদি ওই ছেলে সত্যি সত্যি ফর্সা হয়ে আসে? তাহলে ওকে বিয়ে করব আমি। তাছাড়া দুধ বিক্রি করে ভালোই টাকা রোজগার করে, বুঝতে পেরেছিস? তুই কি করে জানতে পারলি? এত কিছু তোকে জানতে হবে না, তুই এখন পড়তে থাক, সামনে পরীক্ষা। সবচেয়ে বড় কথা হলো তুই আবার ওর সাথে লাইন মারার চেষ্টা করবি না। ওই ছেলেকে পেলে তো লাইন মারবো আমি। চল এখন পড়া শুরু করি। ওরা পড়তে থাকে। এভাবে কিছুদিন আরও কেটে যায়। আকাশ যতটা সুন্দর ছিল তার থেকে আরেকটু সুন্দর হওয়ার জন্য চেষ্টা করতেছে। ইরারও পরীক্ষা শুরু হয়। তখন স্যার, আপনাকে কিবরিয়া দেখা করতে বলেছে। ওর সাহস তো কম না, ও আমার সাথে দেখা করতে চাইতেছে। জানি না কেন চাইতেছে। ওকে বলো ওর সাথে আমার দেখা হবে, শেষ দেখা। যেদিন আমাদের দেখা হবে ওই দিনই শেষ দেখা হবে। ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। এর লোক কিবরিয়ার লোকেদের জানিয়ে দেয়। কিছুটা সময় যাওয়ার পরে ও, তাহলে আমাকে ভয় পেয়েছো? বস মোটেও আপনাকে ভয় পাইনি। ভয় পেয়েছো বলেই তো দেখা করতে আসছে না। ওর লোক বলেছে যখনই আপনাকে সামনে পাবে তখনই ডেভিলের মতো মেরে ফেলবে আপনাকে। কি, ডেভিল মারা গেছে? জি বস, ওরা ডেভিল আর ওনার সাথীদের মেরে ফেলেছে। ভেবেছিলাম ওর সাথে দেখা করে ওদের একটা সুযোগ দিব বেঁচে থাকার জন্য, কিন্তু সেটা তো মনে হয় আর হবে না। একেবারে ওকে পুরোপুরি মেরে ফেলতে হবে, যে কোনোভাবেই হোক না কেন। তাহলে কি বস সব কিছু তৈরি করব? এখন না, আরো কয়েকটা দিন যাক, ভালো করে সবকিছু প্ল্যান করি আগে, তারপর। ঠিক আছে বস। এদিকে ইরার পরীক্ষা শুরু হয়। আকাশও ওর ব্যবসায় ভালোভাবে করতে থাকে। তবে ব্যবসায় আগের তুলনায় এখন অনেক বড় করে ফেলেছে। কেননা অনেক ডলারই তো ডেভিলের কাছে আটকা ছিল। সেগুলো পাওয়ার পরে আর সমস্যা হয়নি। কিছুক্ষণ পরে কিবরিয়ার সাথে একটা ডিল করতে হবে। কীরকম ব্রেসার? তাছাড়া কিবরিয়া তো কোনো বিজনেস বা কোনো কিছুই করে না। ওর সাথে আমার অন্যরকম একটা ঝামেলা আছে। এখন তাহলে তার সাথে যোগাযোগ করব কি করে? আছে, আমি যোগাযোগ করে নেব। কিন্তু স্যার, ওই লোকটা তো একটা মাফিয়ার লোক। জানি আমি, তবে ওকে আমি ছেড়ে দিব না কোনোভাবে। কেন স্যার, আপনার সাথে কি কোনো রকমে ওনার ঝামেলা হয়েছে? তা তো আছে, তবে ওকে আমি কখনো ছেড়ে দেব না। অনেক তাড়াতাড়ি করে আমি ওর খেলা শেষ করব। আচ্ছা, আপনার যা ভালো মনে হয়। তবে ওর সাথে পাঙ্গা নিতে হলে তো আপনাকে আগে কোনো মাফিয়ার সাথে যোগাযোগ রাখতে হবে। ওটা আমি যোগাযোগ করে নেব। তুমি বরং ওই প্রজেক্টের কি খবর? ওই প্রজেক্ট তো সাকসেস হয়েছে, তা তো আপনাকে বলেছিলাম। ভুলে গেছিলাম আমি। তাহলে কাজ শুরু করার ব্যবস্থা করে দাও। শুরু করে দিয়েছি আমি। ভালো কাজ করেছো। অফিস শেষ করে বাসার দিকে যেতে থাকে। তখন কিছু লোক পথ আটকে দাঁড়ায়। কি হয়েছে তোমার? কি হয়েছে তোদের? পথ আটকে কেন দাঁড়ালি? তোকে মারার জন্য। এই নিয়ে কত লোক আসলো মারার জন্য? যাক, তাহলে তোর অভিজ্ঞতা ভালো। যতটা অভিজ্ঞতা আছে ততটা অভিজ্ঞতা নিয়ে তোদের আগের সবার মতো উপরে পাঠিয়ে দিতে পারবো। তোর কি মনে হয় আমাদের 5 জনকে তুই হারিয়ে দিতে পারবি? আচ্ছা, তোরা সবসময় 5 জনেই কেন আসিস বলতো? যতবার আমার উপরে অ্যাটাক হয়েছে ততবারই 5 জন করে এসেছো।
হয় একটু বাড়তি আসবে, নয়তো কম আসবি। ওই তোরা 4 জন হাত পা ধরে রাখ, যেন কোনোভাবে ব্যাটা নড়াচড়া করতে না পারে। ওরা না হয় হাত পা ধরবে, তুই কি ধরবি? আমি পেটের ভিতরে শুধু ছুরি ঢুকাবো আর বাহির করব। তোর কি মনে হয় সেই সুযোগটা তুই পাবি? তোর হাত পা সবই আটকানো, আগে নিজেকে ছুটানোর ব্যবস্থা কর, তারপর তো বাকি ডায়লগগুলি দিবি। কথা না বাড়িয়ে যা করার জন্য এসেছিস সেটাই করতে থাক, নয়তো পরে আর সে সুযোগ তুই নাইও পেতে পারিস। এই ধর ওকে ভালো করে। ওরা তো আগে থেকে শক্ত করে ধরে রাখে। লোকটি মারার জন্য আসবে, তখনই আকাশের বডিগার্ড গুলো চলে আসে ওখানে, এসেই বাকিদের ওখানেই বন্দি করে নেয়। স্যার, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। এদের কি করা যায় বলতো? এদের আমার উপরে ছেড়ে দিন, আমি ওদের ব্যবস্থা করে নিব। আমি একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানা ওদের নিয়ে আসো। কিছু লোক এসে এদের নিয়ে যাবে। ঠিক আছে স্যার। ওরা নিয়ে চলে যায়। আকাশও কাজ শেষ করে নেয়। 3 দিন পরে একটা কাজে দেশের বাহিরে যেতে হচ্ছে আকাশকে, সেই জন্য। তাহলে স্যার সাবধানে যাবেন। এদিকটা সামনে নিও, আমি 3 দিন পরে আসবো। ঠিক আছে, এই নিয়ে আপনি চিন্তা করবেন না। যদি কোনো প্রয়োজন হয় জানাবে। বেরিয়ে পড়ে ওখান থেকে। ওই দিনই ইরার পরীক্ষাও প্রায় শেষের দিকে। কি ওই দুধওয়ালা কি সত্যি সত্যি আসবে? যদি ফর্সা হয়ে আসতে পারে তাহলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যদি না পারে? বুঝতে পারলে পুরোপুরি না হোক, যতটা পেরেছি ততটাই দেখি। যদি ঠিক থাকে তাহলে রাজি হয়ে যাব, তারপর বিয়ের পরে আমি বাকি ফর্সা নিজেই করিয়ে নেব। যা ভালো মনে করিস। তা ওই বিজনেসম্যান, ওই লোকটা যদি তোকে কখনো প্রপোজ করে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? পাগল কেন হব? ওনার মতো একটা ছেলে আমাকে কেন প্রপোজ করবে? তাছাড়া কই উনি আর কই আমি? কেন, তুই তো প্রথমে ওনার পিছনে টাঙ্কি মারার জন্য লাইনে ধরে দাঁড়িয়েছিলি। ওই লাইন কই মেরেছি? আমি তো শুধু পছন্দ করেছি। ওই একই। তা 5 দিন পরেই তো পরীক্ষা শেষ। তা সে ছেলেটা আসবে তো? আসবে, চিন্তা করিস না। ওইদিকে একটা প্রজেক্ট নিয়ে বড় একটা কোম্পানির সাথে কথা বলতে থাকে। কথা শেষে সব কিছু বুঝিয়ে নিয়ে চলে আসে ওখান থেকে হোটেলে। কিছুক্ষণ পরে, বস, ওই লোকগুলো যে পিভিডিএর লোক সেটা আমরা জানি। সেটা তো আমিও জানি, কিন্তু ওরা কোথায় থাকে, ওদের আস্তানা কোথায় আছে, সেসব কিছু জেনে নাও ওদের কাছ থেকে। জেনে নেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু তাও কোনো মতে সম্ভব হয়নি। ওরা বলতে চায় না। মারার হুমকি দিয়েছো? বস, সবই দিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, আপাতত ওদের কষ্টে রাখো, আমি 3 দিন পরে এসে ওদের দেখে নেব। ওকে বস, তাই হবে। কিছুক্ষণ পরে সে যে যার মতো কাজ করতে থাকে। ওইদিকে বারবার ও বেঁচে যায় কি করে? বস, আমার মনে হয় ওর ভিতরে কোনো একটা রহস্য আছে। কিসের রহস্য থাকবে? এই যে ওদের যখন মারতে যাই তখন কেউ না কেউ এসে ওকে বাঁচিয়ে নিয়ে চলে যায় এখান থেকে। তাহলে তোরা বলতে চেয়েছিস আগে আমাদের ওই গোপন রহস্য বের করতে হবে? জি বস, একদম ঠিক ধরেছেন। তাহলে খোঁজ শুরু করে দে। ঠিক আছে বস, আমরা শুরু করে দিচ্ছি। কয়েকটা দিন পরে আকাশ ওর কাজ শেষ করে চলে আসে ওখান থেকে। দেশে ফিরে আসে। ইরারও পরীক্ষা শেষ, বাসায় বসে আছে। তখন, কিরে, কোনো খবর কি পেয়েছিস? পরীক্ষা তো আজকে শেষ হলো। সে ছেলেটা কবে আসবে? হয়তো 1 থেকে 2 দিনের ভিতরে চলে আসবে। যাক, তাহলে তো ভালোই হবে। তবে যখন আসবে আমাকে বলিস, আমিও দেখতে আসবো। এমনভাবে বলছিস, মনে হয় ওকে আমি ধরে রাখবো। বাসায় এনে তোর বাবা মার সাথে পরিচয় করিয়ে দিবি। তোর কি মাথা ঠিক আছে? প্রথম দিনে পরিচয় করিয়ে দিব? তো কি হয়েছে, একটা সময় তো ঠিকই পরিচয় করিয়ে দিবি। তাহলে এখন পরিচয় করিয়ে দেওয়ার জন্য সমস্যা কি? আগে আসুক, তারপর ভেবে দেখবো কি করা যায়। ঠিক আছে, যা তুই ভালো মনে করিস। পরের দিন সকালে আকাশ নিজেকে ঠিক করে দুধ নিয়ে আসে ইরাদের বাসার নিচে। তবে আজকে গাড়ি আনা হয়নি। দরজার সামনে কলিং বেল দেওয়াতে ইরার মা দরজা খুলে দেয়। কাকে চাই? আমি দুধ নিয়ে এসেছি। 2 মাস ধরে কোথায় ছিলে তুমি? গ্রামে গিয়েছিলাম। তাই বলে 2 মাস থাকতে হয়েছে? জি আন্টি, কিছু কাজ ছিল। কাজ বলতে বিয়ের কোনো কাজ?
ওই রকম কোনো কিছু না, এই ঘরবাড়ি একটু মেরামত করছিলাম। ওনাদের কথা কিছুটা ভেতরের রুমে শোনা যাচ্ছিল, সেই জন্য কে এসেছে আম্মু? দুধওয়ালা এসেছে। তুমি দাঁড়াও, আমি আসতেছি। ওকে যেতে দিও না। কি হয়েছে বলবি তো আমাকে? পরে বলছি, ভিতরে এনে দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, তুই ভিতরে আসো। ভেতরে নিয়ে এসে নাস্তা দেয়। নাস্তা খাওয়ার সময় কথা বলতে থাকে। 25 মিনিট পরে ইরা নিচে নেমে আকাশকে দেখে চিনতে পারছে না। আরে স্যার, আপনি এখানে? আরে আমি দুধ বিক্রি করি, বলে গেলে আমাকে। 2 মাসে এত ফর্সা হলে কি করে তুমি? তোমরা কি আগে থেকে পরিচিত ছিলে ভালো? হ্যাঁ আম্মু। আচ্ছা, তোমার মুখ সেম একজন বিজনেসম্যানের মতো লাগতেছে। কি উল্টোপাল্টা বলছিস তুই? আমি ঠিকই বলছি। আচ্ছা, ও এখানে কেন এসেছে সেটা তো জিজ্ঞেস কর। আম্মু, আমি ওকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। এমন কথা শুনে আকাশ অবাক হয়, সাথে ইরার মাও। কেননা আকাশ ভেবেছিল ইরা হয়তো মজা করে বলেছে কথাগুলো 2 মাস আগে, কিন্তু এখন যে সিরিয়াস ভাবে কিছু বলবে তা ভাবতে পারেনি। কি উল্টোপাল্টা বলছিস তুই? মা, আমি ঠিকই বলছি। আমি বরং যাই এখান থেকে। তোমাকে কোথাও যেতে হবে না, বুঝতে পেরেছো? আমি যখন কথা দিয়েছি তখন আমি আমার কথা রাখবো। কিসের কথা দিয়েছিস তুই? আমি ওকে বলেছিলাম যদি ও ফর্সা হয়ে দেখাতে পারে তাহলে আমি ওকে বিয়ে করব। কিন্তু এখন তো তোর থেকে ও ফর্সা হয়ে গেল। সেই রকমই তো দেখতেছি। তা এখন কি করব তাহলে? তুই তো বিয়ে করবি সেটা বুঝলাম, কিন্তু তোর বাবা কি রাজি হবে? বাবাকে তুমি রাজি করাবে? আমি কেন রাজি করাবো? তাহলে মেয়ে হয়ে কি নিজের বিয়ের কথা নিজেই বলবো? বলবি। আচ্ছা, তুমি যখন এসেছো দুপুর পর্যন্ত থেকে যাও, ওর বাবা আসুক, তারপর আমরা বাকিটা ঠিক করব। ঠিক আছে আন্টি। ইরা, ওকে রুমে নিয়ে যা। তোদের মধ্যে কোনো কথা থাকলে সে কথাগুলো শেষ করে নে। ঠিক আছে আম্মু। আকাশ, চলো আমরা রুমে যাই তাহলে। দুপুরে ইরার বাবা বাসায় আসে। উনি আকাশকে দেখে অবাক হয়। আরে স্যার, আপনি আমার বাসায়? তুমি কি ওনাকে চিনো? আরে আমি তো ওনার অফিসে চাকরি করি। কি বলছো তুমি? ও তো দুধ বিক্রি করে। তোমার কথা ভুল হচ্ছে বাবা। আমার কোনো ভুল হচ্ছে না স্যার, আপনি তো বলেন। সত্যি বলছি, আমি আপনাকে চিনি না। নাই আমার কোনো অফিস আছে, আমার ছোটোখাটো একটা অফিস আছে যেখানে আমি দুধ বিক্রি করার জন্য কাজ করি। কিন্তু তোমার মুখটা আমাদের চেয়ারম্যান স্যারের সাথে পুরোপুরিভাবে মিলে যায়। না আঙ্কেল, আপনি তাহলে ভুল ভাবছেন। আপনি যা ভাবছেন আমি তা নই। আচ্ছা থাক তাহলে সেসব কথা। এখন বলো, তুমি কে আর এই বাসায় কেন? ও আর এরা একজন আরেকজনকে ভালোবাসে, ওরা বিয়ে করতে চায়। এখন তুমি কি বলো? তা তুমি কি করো? আঙ্কেল, আমি দুধ বিক্রি করি। সামান্য দুধ বিক্রি করে তুমি আমার মেয়েকে চাও, আবার আমি সেটা মেনেও নেব? তুমি তা ভাবলে কি করে? কেন আঙ্কেল, দুধ বিক্রি করা লোকেরা কি মানুষ না? মানুষ, কিন্তু তোমার সাথে আমার কখনো যায় না। আমি মাসে রোজগার করি $1000, যা তুমি বছরেও পারো না। বাবা, আমি ওকে কথা দিয়েছি। কথা দাও আর যাই দাও, আমি ওই ছেলের সাথে তোমার বিয়ে দেব না। আমি গরিব বলে আপনি এই কথাটা বলতেছেন? ঠিক ধরেছ। আমার মেয়েকে আমি যেভাবে মানুষ করেছি সেভাবে ও কখনোই তোমার কাছে যে থাকতে পারবে না। দেখুন আঙ্কেল, কখন কার জীবনে কি ঘটে যায় তা কিন্তু বলা যায় না। দেখা যাবে আমি আপনার লেভেলে নাও আসতে পারি, কিন্তু যদি আপনি আমার লেভেলে চলে আসেন। ব্যাপারটা ঠিক বুঝলাম না। অনেক তাড়াতাড়ি তা আপনি বুঝতে পারবেন। তাহলে চলি আমি। তবে যাওয়ার আগে ইরা, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, শুনছি আমি। তোমার বাবা আমাদের বিয়েতে অমত। তোমার বাবার মতের বিরুদ্ধে এসে তুমি কি আমাকে বিয়ে করবে? অবশ্যই করব, তবে আমি চাই একটা সুখী পরিবার। সেজন্য আমি চাই তুমি বাবার মন জয় করো, তাহলে আমরা দুজনেই অনেক সুখী থাকতে পারবো। চিন্তা করো না, আমি নিজে যদি তোমার বাবার মতো না হতে পারি তাহলে তোমার বাবাকে আমার পর্যায়ে আমি নিয়ে আসব। কি বলতে চাও তুমি? যাই বলেছি আপনি কালকে তা বুঝতে পারবেন, দেখতে পারবেন। তবে আমি চাইলে ইরাকে নিয়ে বিয়ে করতে পারি, কিন্তু তা করলাম না আপনার সম্মানের জন্য। আসি তাহলে, ভালো থাকবেন। তোমাকে যেন এই বাড়িতে দ্বিতীয়বার আমি না দেখি। বাবা, কি করছো তুমি? ওকে এভাবে অপমান করো না। তুমি চুপ করো। সামান্য একটা দুধ বিক্রি করা ছেলের সাথে তোমার বিয়ে আমি দেবো? তা তুমি ভাবলে কি করে? তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। বের হয়ে আসে
ইরাও পেছনে দৌড়ে এসে বাসার বাহিরে। আকাশ, আমি চাইনি বাবা তোমাকে এভাবে অপমান করুক। চিন্তা করো না, কয়েকটা দিন অপেক্ষা করো। আমি তোমাদের লেভেলে তো আসতে পারবো না, কিন্তু তোমার বাবাকে আমার লেভেলে আমি ঠিকই নিয়ে আসবো। সেটা এত সহজে সম্ভব না। বাবার যদি চাকরি চলে যায়, তাও উনি 3 থেকে 4 মাস অনায়াসে কাটাতে পারবে। সমস্যা নেই, অপেক্ষা করো। আমি কিন্তু বাবা তো এর আগে আমার বিয়ে দিতে চাইবে। যদি আমি পালিয়ে নিয়ে যেতে চাই, তাহলে তুমি কি আমার সাথে পালাতে চাইবে? পালাবো আমি। যদি বাবা আমার বিয়ে জোর করে দিতে চায়, তাহলে সেটাই করব আমি। ঠিক আছে, আমি ব্যবস্থাই করব। পরের দিন রফিক শাহ এসে ওনার অফিসে এসে হাসিবের কাছে আসে। আসবো কি স্যার? জি আসুন। একটা কথা বলার ছিল। জি বলুন, কি কথা? আমার $10,000 লাগবে। এত ডলার কেন? মেয়ের বিয়ে দেব। আমার কাছে আছে 2000-এর মতো, কিন্তু তা দিয়ে তো হবে না, সেজন্য। কিন্তু আপনি তো জানেন অফিস থেকে লোনের কোনো সিস্টেম নেই। আপনি ব্যাংকে যান। সেখানে তো সুদ অনেক। যদি অফিস থেকে ডলার দেওয়া হয়, সেটা দেশের নিয়ম ভঙ্গ করা, যা করলে পরবর্তীতে আমাদেরই অসুবিধা হবে। ব্যাংক থেকে লোন নিলে তো 10 দিন সময় লাগবে। এর ভেতরে ছেলে দেখা শুরু করি আমি। সেটা আপনার ইচ্ছে। ঠিক আছে স্যার, আসি আমি। রফিক সাহেব অফিস শেষ করে ব্যাংকে আসে আর লোনের জন্য আবেদন করে। 3 দিন পরে আবেদন মঞ্জুর হয় আর 7 দিন পরে ডলার দেওয়া হবে। তা ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয়। সেই খুশিতে উনি বাসায় এসে জানায়, বাবা, তুমি আমার বিয়ে দেওয়ার জন্য লোন করেছো? ভেবেছিলাম তোর বিয়ে 1 বছর পরে দেব। এর ভিতরে আমারও কিছু ডলার ক্যাশ হয়ে যাবে, কিন্তু তা এখন করা যাবে না। এই মাসের ভিতরে আমি তোর বিয়ে দেব। ইরা রাগ করে রুমে আসে। এসে আকাশকে সবটা জানায়। চিন্তা করো না, উনি বিয়ে ঠিক করলেও আমি এর আগেই তোমাকে নিয়ে পালাবো। সত্যি বলছো তো তুমি? সত্যি বলছি। 4 দিন পরে রফিক সাহেব ব্যাংক থেকে ডলার নিয়ে বাসায় আসে। সব ডলার আলমারিতে রেখে দেয়। তার ঠিক 3 দিন পরে আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। বিনা কোনো নোটিশ ছাড়া তা কিভাবে সম্ভব? চেয়ারম্যানের অর্ডার, আমাদের কোনো কিছু বলা বা করার নেই। আমি 2 দিন হলো লোন নিয়েছি। কিছু ডলার আমি ঘর সাজাতে খরচ করেছি। বিয়ের কিছু শপিংও করা শেষ। চাকরি না থাকলে আমি তো পথে বসে যাব। বের হয়ে আসে। এসে পরিবারকে জানায়। ওনারাও বুঝতে পারছে না কি করবে এখন। বাবা, এখন ব্যাংকের লোন শোধ করবে কি করে? নতুন চাকরি নেব, এতে হয়ে যাবে, কিন্তু তুই কোনো চিন্তা করিস না। কয়েকটা দিন পরে কিছু ছেলে এসে ইরাকে দেখে যায়, পছন্দ করে যায়, কিন্তু আকাশ ওই সব ছেলেকে হুমকি দিয়ে মানা করে দেয়। এবারে ইরার বিয়ে হতেও হচ্ছে না, যার ফলে রফিক সাহেবের হার্ট অ্যাটাক হয়। ওনার অপারেশনের সব ডলার শেষ। কিছুদিন পরেই ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। সবকিছু যে শেষ হয়ে গেল। এখন তোর বিয়ে দেওয়া তো দূরের কথা, আমি যে ব্যাংকের লোন শোধ করব সেটাও তো সম্ভব হচ্ছে না। বাবা, এখন তো আমাদের অবস্থা আকাশের থেকেও খারাপ হয়ে গেল। আমার মনে হয় সবকিছুর ওই ছেলের জন্য হয়েছে। ও আবার কি করলো? এই যে তোর বিয়ে হতে বাধা দিচ্ছে, যার ফলে চিন্তায় আমার হার্ট অ্যাটাক হলো। সব ডলার শেষ এখন। বাবা, তুমি আকাশকে মেনে নাও। আমার বিশ্বাস আকাশ সব ঠিক করে দেবে। কি ঠিক করবে? চাইলে সব ঠিক করে দিতে পারি। কথাটা বলতে বলতে ইরাদের বাসায় ঢোকে, হাতে ফল আর খাবার। যদিও হসপিটালে অনেকবার এসেছিল, কিন্তু রফিক সাহেব অজ্ঞান থাকায় জানে না। তোমাকে কে আসতে বলেছে? কেউ বলেনি। আপনি আমার শ্বশুর বলে কথা, দেখতে তো আসতেই পারি। ইরার মতো শুনেছি আপনার এখন অনেক খারাপ অবস্থা, ঋণ করে পথে বসার মতো অবস্থা, খাবার কিনে খাওয়ারও ডলার নেই আপনার কাছে। সেটা আমরা বুঝে নেব। তোমাকে এই ব্যাপারে নাক গলাতে বলিনি আমি। আপনি কষ্ট করলে করুন, কিন্তু আমার বউ আর শাশুড়ি ওনারা কষ্ট করবে, তা কিন্তু আমি মেনে নিব না। বলেছিলাম না আমি আপনাকে আমার অবস্থা নিয়ে আসবো, তবে হার্ট অ্যাটাক যে করবেন তা বুঝতে পারিনি, সরি। তুমি যাও এখান থেকে। ইরা, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, এখানে খাবার আছে, খেয়ে নাও। তোমার মাকে নিয়ে। কিন্তু বাবা, ও তো খায়নি। উনি তো আমার ডলারে কেনা খাবার খাবে না।
তোমরা খেয়ে নাও। মা চলো আমরা খেয়ে নিই। এই নাও $2000, যা যা লাগবে কিনে নিও। আমি 3 দিন আসতে পারবো না, তুমি কোথায় যাবে? একটা কাজ আছে, সে কাজ করতে যাব। বের হয়ে যায়। ইরা ওর মা খাবার খেতে থাকে। কিছুক্ষণ পরে খিদে সইতে না পেরে রফিক সাহেবও খেয়ে নেয় কিছু খাবার। ওই দিকে পরের দিন আমরা কালকে হামলা করব কিবরিয়ার আস্তানায়। ঠিক আছে বস, তাই হবে। আমি তাহলে সবকিছু নিয়ে তৈরি থাকবো, আপনি আসলেই আমরা বেরিয়ে পড়বো। ঠিক আছে। পরের দিন বেরিয়ে আসে সবাইকে নিয়ে। ওইদিকে কিবরিয়ার আস্তানায় যে হামলা করবে সে ব্যাপারে কোনো কিছুই জানে না। ও তো দিব্যি বসে আছে। কিছুক্ষণ পরে বস, আমাদের এলাকায় 5টা গাড়ি ঢুকেছে। গাড়ি ঢুকেছে মানে? জি বস, 5টা গাড়ি আমাদের আস্তানার দিকে আসছে। তাড়াতাড়ি করে গেটে লোক পাঠা, আর বাকিদের রেডি থাকতে বল। যদি ওরা হামলা করে তাহলে তোরাও হামলা করবি। ঠিক আছে বস, তাই হবে। আকাশ তো লোকজন নিয়ে চলে আসে গেটের সামনে। ওখানে কিবরিয়ার কিছু লোক ছিল, সেজন্য ওদের মেরে ফেলার জন্য বলে একটা বোমা মেরে পুরো গেট সহ ধ্বংস করে দেয়। ওদের কোনো মতেই বাঁচতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি করে ওদের মেরে ফেলার ব্যবস্থা কর। জি বাস, তাই করতেছি। দুই দলের মধ্যে ভালো করে একটা যুদ্ধ হতে থাকে। দুই দলেরই অনেক লোক মারা যায়, কিছু লোক এখনো বেঁচে আছে। একটু পরে কিবরিয়া, আজকে তুই কোনোভাবে বাঁচতে পারবি না। আমি কি তোকে ছেড়ে দিব নাকি? তোকে মেরে তোর লাশের যে কি অবস্থা করব তা আমি নিজেও জানি না। বেঁচে থাকলে তো তুই জানবি। তোকে আজকে মেরেই ফেলবো। এরা এবার দুজনের মধ্যে মারামারি করতে থাকে। মারামারির একটা পর্যায়ে কিবরিয়া মারা যায়, তবে আকাশও অনেকটা আহত হয়। সেজন্য ওর লোকেরা হসপিটাল নিয়ে আসে। পরের দিন স্যার আপনি কোথায়? স্যার না, বস বল। তুমি কে? স্যারের মোবাইল তোমার হাতে কেন? উনি তো হাসপাতালে আজ 2 দিন ধরে। কি উনি হসপিটালে, অথচ আমি জানি না? তুই কে যে তোকে বলতে হবে? আমি ওনার অফিসে কাজ করি আর বাকি সব দেখাশোনা করি। ঠিক আছে, ঠিকানা দিচ্ছি, চলে আয়। কিছুক্ষণ পরে হাসিব হসপিটালে আসে। এসে আকাশকে অনেকটা সুস্থ দেখতে পেয়ে একটা দীর্ঘশ্বাস নেয়। স্যার এখন কেমন আছেন? আর এরা কারা? এরা আমারই লোক। এদের তো অফিসের কর্মী মনে হচ্ছে না। এরা অন্য অফিসের কর্মী, ও তুমি বুঝবে না। আর তোমরা যাও, এভাবে একটা চেক আছে, এই চেক ব্যাগে যারা মারা গেছে আর যারা জীবিত আছে সবাইকে সমানভাবে ডলার ভাগ করে দেবে। আজ থেকে তোমরা এই কাজ ছেড়ে দেবে, মনে থাকবে তো? জি বস, মনে থাকবে। ওরা চেক নিয়ে চলে যায়। পরের অনেকটা সুস্থ হয়ে আকাশ ইরাদের বাসায় আসে। তোমার কি হয়েছে? শরীরে এই দাগগুলো কিসের? ও তেমন কিছু না। তা তোমার বাবা কি মেনে নিয়েছে সব কিছু? বাবা তো এখনো মেনে নেয়নি। কি বলো, এত কিছু হয়ে যাওয়ার পরও উনি মেনে নেয়নি? না, এখনো নেয়নি। এবং কি তুমি যে ডলার দিয়েছো সেখান থেকে খরচ করতেছি। বাবার ওষুধ সাথে বাজার সব পেলে, বুঝতে পারছো? তোমার বাবা যদি মেনে না নেয় তাহলে কি তুমি আমার সাথে চলে আসবে? যদি বাবা সুস্থ থাকতো তাহলে আমি ভেবে দেখতাম, কিন্তু এখন তো বুঝতেই পারছো বাবার অবস্থাও তেমন একটা ভালো না। সেসব আমি জানি, কিন্তু এভাবে আর কতদিন? চলো শেষবারের মতো বাবার সাথে কথা বলি। ঠিক আছে চলো। ইরার বাবার কাছে আসে, তবে আগের তুলনায় ওনার রাগ কিছুটা কমেছে। তাই ওনার পাশে বসে বলে, কেমন আছেন বাবা? জানি আমার কথা অবাক হচ্ছেন, কিন্তু কি করবো বলেন। আমার বাবা মা কেউ নেই। ভেবেছিলাম এটাকে বিয়ে করার পর আমি আপনাদের বাবা মা বলে ডাকবো, সাথে আপনারা আমার সাথে থাকবেন। সবই এরা আমাকে বলেছে, কিন্তু ওর বাবা তো রাজি হচ্ছে না। দেখুন, আপনি রাজি না হলেও আমি আপনাদের খরচ চালাবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার জেদের কারণে ইরার জীবনটা নষ্ট হয়ে যাবে। ইরার বাবা ছেলেটা কিন্তু ঠিকই বলেছে। বাবা তুমি রাজি হয়ে যাও, তুমি হয়তো আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে, কিন্তু না, আমি সুখী হতে পারবো নাই। আমাকে কষ্টে দেখে তোমরা শান্তিতে থাকতে পারবে। ইরার কান্না দেখে রফিক চৌধুরী নিজেও কেঁদে দেয়। তুমি কাজী রেখে নিয়ে আসো, আজকেই আমি তোমাদের বিয়ে দেবো। সত্যি বলছো বাবা? সত্যি। কিছুক্ষণের ভেতরে হাসিব কাজে নিয়ে আসে। ইরাও এদিকে আসতে বলে। ততক্ষণে সবাই দাঁড়িয়ে আছে। কাজে এসে বিয়ে পড়ানো শেষ।
তারপর ডলার নিয়ে উনি চলে যায়। কিছুক্ষণ পরে চলেন আপনাদের আমার বাসায় নিয়ে যাই। হ্যাঁ চলো তাহলে, কিন্তু আমরা যাব কি করে? হাসিব গাড়ি এনেছো তো? জি স্যার, এনেছি। গাড়িতে করে ওরা চলে আসে আকাশের বাড়িতে। বাড়ি দেখে ইরা তো অবাক হয়, কেননা ইরা যে অনেকবার এখানে এসেছিল। এটা তো তুমি যাকে প্রথম লাইনে মারার চেষ্টা করেছিলে, আমি সেই ব্যক্তি। কি এত খচ্চর তুমি? বিজনেসম্যান থেকে দুধওয়ালা সেজে আমাকে পটানোর চেষ্টা করেছিলে? সব কিছু তো জেনেছো। তার মানে এতদিন ও দুধওয়ালা সেজে? এটা যদি তোমার বাড়ি হয় তাহলে আমি যে অফিসে চাকরি করি তুমি সে অফিসের বস। জি বাবা, আর আমার কথাতেই আপনার চাকরি গেছে, যেন আমি আপনাকে আমার ওই দুধের ব্যবসার লেভেল পর্যন্ত আনতে পারি। কিন্তু আপনি যে হার্ট অ্যাটাক করবেন সেটা আমার জানা ছিল না। আচ্ছা, যা হওয়ার হয়েছে। তুমি বিজনেসম্যান হও আর যাই হোক, আমার কাছে তুমি ওই দুধওয়ালাই হয়ে থাকবে। কথাটা শুনে সবাই হেসে দেয়। আর এখানেই গল্পটা শেষ হয়, সমাপ্ত।